Okay, so suppose we have two arrays, namely list1 and list2. Okay, uh, in case list1, we have declared list1 as a integer array, so we initialize the list1 array. List1 of size, here we taken the size of array 6. Okay, here we have to initialize the array. Suppose list1 array contain 6 element. Those element are 2, 4, 6, 8, 10 and 12. তো আমার কাছে একটা অ্যারে আছে লিস্ট ওয়ান অ্যারেটার সাইজ নিয়েছি আমি 6। সেই লিস্ট1 অ্যারের মধ্যে 6টা এলিমেন্ট আছে। এটা কিন্তু একটা ইনিশিয়ালাইজেশন অফ এন অ্যারে। আমরা কিন্তু এরকম ভাবে কোনো অ্যারেকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। ওকে, তো দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন অফ এন অ্যারে। আমার কাছে আর একটা অ্যারে আছে, অ্যারেটার নাম হচ্ছে লিস্ট2। সেই অ্যারেটারও একই সাইজ, দ্যাট ইজ দ্য 6। তো লিস্ট2 আমার কাছে আর একটা অ্যারে আছে, সেই লিস্ট2 অ্যারেটারও কিন্তু সাইজ হচ্ছে 6, যার মধ্যে 6টা এলিমেন্ট থাকতে পারবে। ওকে, 6টার বেশি এলিমেন্ট থাকতে পারবে না। উই ওয়ান্ট টু কপি দ্য কন্টেন্ট অফ লিস্ট1 টু লিস্ট2। ওকে, তাহলে আমরা এখানে কপি করতে চাইছি লিস্ট1 এর কন্টেন্ট গুলোকে লিস্ট2 এর ভিতরে। তো এই ধরনের কাজ করতে গেলে আমাকে সিম্পলি আমরা অ্যাসাইনমেন্ট যদি আমরা সিম্পলি করতে পারি, তাহলে অ্যাসাইনমেন্ট করার জন্য আমরা উই ইউজ সিম্পল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দ্যাট মিনস অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা ইউজ করে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট গুলোকে লিখতে পারি, দ্যাট ইজ দ্য ইকুয়ালস টু। ওকে, সাপোজ আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল নিই, সাপোজ হয়তো আমাদের এক্স এর মধ্যে একটা 6 ভ্যালু আছে, আর আমার ওয়াই আর একটা ভ্যালু আছে, আর একটা ভেরিয়েবল। যদি আমরা এক্স এর কন্টেন্টকে যদি আমরা ওয়াই এর মধ্যে কপি করতে চাই, তাহলে আমরা সিম্পলি আমরা লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তার মানে কিন্তু কন্টেন্ট অফ এক্স কপি হয়ে যাবে ওয়াই এর ভিতরে। তাহলে এখন এই কপি হওয়ার পরে আমার এক্স আর ওয়াই কিন্তু সেম ভ্যালুকে কন্টেন করছে। যদি আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুকে প্রিন্ট করি, তাহলে কিন্তু দোজ প্রিন্ট দ্য সেম ভ্যালু, দ্যাট ইজ দ্য 6। ওকে, তাহলে এরকম ভাবে সিম্পলি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা কিন্তু কপি করতে পারি। ওকে, কিন্তু অ্যারের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের যদি আমরা স্টেটমেন্ট লিখি, আমার লিস্ট1 অ্যারে আছে, লিস্ট2 অ্যারে আছে, যদি আমরা তাহলে আমরা বুঝতে পারছি, মানে আমরা হয়তো চিন্তা করছি যে তাহলে কি আমরা এখানে লিস্ট2 ইকুয়ালস টু লিস্ট1 লিখবো, তাহলে কি আমার কপি হয়ে যাবে? তাহলে কিন্তু তাহলে মানে কিন্তু অ্যারের জন্য কিন্তু এইরকম ভাবে যদি আমরা সিম্পলি লিখে দিই যে লিস্ট2 ইকুয়ালস টু লিস্ট1, তাহলে কিন্তু আমার কপি হবে না। কেন কপি হবে না? কারণ আমার এখানে লিস্ট1 এর মধ্যে তো আর একটা ভ্যালু নেই, বা লিস্ট2 এর মধ্যে আমি একটা ভ্যালু রাখতে চাইছি না। তো লিস্ট1 এর ভিতরে আমার 6টা ভ্যালু আছে, তো সেই 6টা ভ্যালুকে তো আমাকে লিস্ট2 এর ভিতরে রাখতে হবে। তাহলে যদি আমরা লিস্ট2 ইকুয়ালস টু লিস্ট1 করি, তাহলে কিন্তু অ্যারেতে আমরা এরকম ভাবে আমরা অ্যাসাইন করতে পারি না। তাহলে মানে এই 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 যে স্টেটমেন্টটা আমি যে লিখেছি, দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং। ওকে, ইন কেস অফ অ্যারে। তাহলে অ্যারেতে আমাকে যখন কপি করতে হবে, যেহেতু অ্যারের মধ্যে মাল্টিপল এলিমেন্ট থাকছে সিমিলার টাইপের, তাহলে উই মাস্ট কপি বিটুইন অ্যারে এলিমেন্ট বাই এলিমেন্ট। ওকে, তাহলে আমাকে অ্যারেগুলোকে আমাকে কপি করতে হবে কিরকম ভাবে? এলিমেন্ট বাই এলিমেন্ট। ওকে, আর তার সাথে মাথায় রাখতে হবে যে টু অ্যারেজ মাস্ট হ্যাভ দ্য সেম সাইজ। আমি এখানে লিস্ট1 এর সাইজ নিয়েছি 6, আমি যার মধ্যে কপি করতে চাইছি তার সাইজটাকে হয়তো আমি ভুল করে 6 না নিয়ে হয়তো 5 নিয়ে ফেলেছি বা 7 নিয়ে ফেলেছি, তাহলে কিন্তু কপি করা যাবে না। আমাকে কিন্তু দুটো অ্যারের কিন্তু সেম সাইজ নিতে হবে। ওকে, তাহলে এই কাজটা আমরা এখন করতে চাইছি যে হাউ টু কপিং অ্যারে টু দ্য অ্যানাদার অ্যারে। তো সেই কাজটা আমরা এখন করব। এটা ছিল আমার প্রবলেম স্টেটমেন্ট, যে আমরা এই কাজটা করতে চাইছি। তাহলে এলিমেন্ট ওয়াইজ আমাকে কিন্তু কপি করতে হবে লিস্ট1 এর কন্টেন্টকে লিস্ট2 এর ভিতরে। তো এলিমেন্ট ওয়াইজ যদি আমরা কপি করতে চাই, তাহলে তার মানে একটা সিম্পল চিন্তা ভাবনা কর, যে যদি আমরা এলিমেন্ট ওয়াইজ যদি আমরা কপি করতে চাই, তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে এই টু এলিমেন্টটা তো আমার অ্যারের মধ্যে স্টোর আছে লিস্ট1 এর ভিতরে। তাহলে লিস্ট1 এর কোথায় স্টোর আছে? না লিস্ট1 অফ 0, তার ইন্ডেক্সটা বলছি আমি। আবার এই 4 এলিমেন্টটা লিস্ট1 অফ 1 এ স্টোর আছে। আবার 6 এলিমেন্টটা লিস্ট1 অফ 2 তে স্টোর আছে। তাহলে প্রত্যেকটা কিন্তু এলিমেন্ট ওয়াইজ
প্রতিটা এলিমেন্ট কিন্তু ইন্ডেক্স ওয়াইজ স্টোর আছে। তাহলে আমরা যদি এরকম ধরনের কিছু স্টেটমেন্ট লিখি যে সাপোজ লিস্ট টু অফ, লিস্ট টুটা কিন্তু আমার অ্যারের নাম, ওকে, লিস্ট টু, আমি দুটো লিস্ট নিয়েছি বলে অ্যারে কিন্তু বেসিক্যালি একটা লিস্ট, তো তার জন্য নামটা নিয়েছি লিস্ট, ওকে। লিস্ট টু অফ জিরো ইকুয়ালস টু লিস্ট ওয়ান অফ জিরো। এটা কিন্তু একটা ভ্যালিড স্টেটমেন্ট। এটা লিখলে কিন্তু আমরা অ্যারের প্রথম এলিমেন্টটাকে আমরা যার মধ্যে কপি করতে চাইছি তার প্রথম এলিমেন্টটা আমরা তার প্রথম ইন্ডেক্সে আমরা স্টোর করতে পারবো। তাহলে লিস্ট ওয়ান অফ জিরো মানে কোনটা, টু, সেই টুটা গিয়ে কোথায় স্টোর হবে না, লিস্ট টু অফ জিরো থেকে স্টোর হবে। সিমিলারলি আমি যদি আবার একটা স্টেটমেন্ট লিখি যে লিস্ট টু অফ ওয়ান ইকুয়ালস টু লিস্ট টু অফ লিস্ট ওয়ান অফ জিরো, তাহলে কিন্তু লিস্ট ওয়ান অফ ওয়ান, এখানে জিরো লিখলে হবে না কারণ জিরো তো ফার্স্টে নিয়েছি, তার সেকেন্ড এলিমেন্টটা কিন্তু আমার সেকেন্ড ওই যার মধ্যে কপি করতে চাইছি তার ভেতরে স্টোর হবে বা কপি হবে। তো এরকম ভাবে আমরা ছবার লিখতে হবে, আমাকে ছবার আমাকে আমাকে এরকম ভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে, তবে কিন্তু কাজটা করা যাবে। তাহলে আমার এখানে তো অ্যারেটা সাইজ নয় 6 বলে আমি ছবার স্টেটমেন্টটা লিখলাম, কিন্তু যদি আমার অ্যারেটা সাইজ যদি আমাকে যদি 1000 এলিমেন্টকে যদি আমাকে কপি করতে বলে, তাহলে সেটা কিন্তু কম্বারসাম, আমাদের কিন্তু এখানে খুব টাফ হয়ে যাবে, এত কোড লিখতে হবে, প্রচুর স্টেটমেন্ট লিখতে হবে। তো সেই কাজটা আমরা সিম্পলি আমরা লুপ দিয়ে করতে পারবো। তাহলে লুপ দিয়ে যদি আমরা এটাকে কপি করার চেষ্টা করি, তাহলে লুপ দিয়ে কপি করতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে একটা ফর লুপ চালাতে হবে। ফর লুপটা আমি জিরো থেকে স্টার্ট করব, আপ টু সিক্স, সিক্স লেস দেন সিক্স পর্যন্ত কন্টিনিউ করবো, কারণ আমরা জানি যে অ্যারে সাইজ সিক্স মানে হচ্ছে যে অ্যারে ইন্ডেক্স সবসময় স্টার্ট হয় জিরো থেকে। তাহলে জিরো থেকে আমাকে ফাইভ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, কারণ লিস্ট ওয়ানে কিন্তু লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে লিস্ট অফ ফাইভ, লিস্ট ওয়ান অফ ফাইভ মানে হচ্ছে 12 যার ভেতরে স্টোর আছে। তাহলে আমাকে কিন্তু একটা সিম্পল ফর লুপ আমরা এরকম ভাবে লিখবো যে ফর I is equal to জিরো, কারণ জিরো কেন লিখলাম না, এর ইন্ডেক্স বিগিনস ফ্রম জিরো, দ্যাটস ওয়াই আমরা এখানে I is equal to জিরো করেছি। I লেস দেন সিক্স করেছি, লেস দেন সিক্স মানে ফাইভ পর্যন্ত হবে, আমি কিন্তু লেস দেন ইকুয়ালস টু সিক্স করতে পারবো না, কারণ আমার জিরো থেকে স্টার্ট হয়েছে মানে আমাকে কিন্তু ফাইভে গিয়ে শেষ হবে, তবেই তো ছটা হবে। I প্লাস প্লাস, কারণ জিরোর পরে নেক্সট ইন্ডেক্সটা হবে ওয়ান, তার জন্য I প্লাস প্লাস, ওকে। তো এই ফর লুপটার ভিতরে যদি আমরা কপিটা করি, আমরা তখন এখানে লিখছি যে লিস্ট অফ টু, লিস্ট অফ টুটা আমার এটার নাম একসাথে, লিস্ট অফ টু অফ আই ইকুয়ালস টু লিস্ট অফ ওয়ান অফ আই। তাহলে এই যে আইটা লিখলাম, আই এর মান প্রথমে জিরো, তাহলে যখন জিরো আই এর মান, তখন লিস্ট ওয়ানের প্রথম এলিমেন্টটা গিয়ে স্টোর হবে বা কপি হবে লিস্ট টুতে গিয়ে, লিস্ট টুতে প্রথম ইন্ডেক্সে স্টোর হবে। আবার আই এর মান যখন ওয়ান, তখন লিস্ট ওয়ানের তখন সেকেন্ড এলিমেন্টে গিয়ে লিস্ট টুতে গিয়ে সেকেন্ড এলিমেন্টে ঢুকবে। এরকম ভাবে কিন্তু আই এর মান লাস্ট গিয়ে ফাইভ, তখন লিস্ট ওয়ানের ফাইভ মানে লাস্ট এলিমেন্টটা গিয়ে তখন লিস্ট টুতে গিয়ে তখন কপি হবে। তাহলে এই লুপটা যখন কমপ্লিট হয়ে যাবে, তার মানে লুপটা কমপ্লিট হয়ে যাওয়া মানে হচ্ছে যে আমার লিস্ট ওয়ানে ছটা এলিমেন্ট কিন্তু লিস্ট টুতে কপি হয়ে গেছে। তাহলে এবার লিস্ট টু এর কন্টেন্ট যদি আমরা দেখতে চাই যে হ্যাঁ কপি হলো কিনা চেক করব, বা আমার লিস্ট ওয়ানের ভেতরে যে এলিমেন্ট গুলো ছিল সেই এলিমেন্ট গুলো নিশ্চয়ই এখন লিস্ট টু এর মধ্যে থাকতে তারা থাকবে। তাহলে লিস্ট টু এর কন্টেন্ট গুলোকে যদি আমি ডিসপ্লে করতে চাই, তার মানে আমরা এই লিস্ট টু অ্যারেটাকে আমরা ডিসপ্লে করতে চাইছি। তাহলে লিস্ট টু অ্যারেটাকে যদি আমরা ডিসপ্লে করতে চাই, তাহলে আমাকে আবার ফর লুপ নিতে হবে, কারণ আমরা জানি যে অ্যারেতে ওয়ান ডি অ্যারেতে ইনপুট নেওয়ার জন্য ফর লুপ লাগে, আবার ডিসপ্লে করার জন্য ফর লুপ লাগে। তাহলে আমরা আবার একটা এই সিমিলার ফর লুপ নিয়ে তার ভেতরে প্রিন্টএফ করব, প্রিন্টএফ পার্সেন্ট ডি লিস্ট টু অফ আই। তাহলে কিন্তু আমরা আমাদের যার মধ্যে কপি করেছি সেই অ্যারেটার কন্টেন্ট গুলো আমরা দেখতে পাবো। তো সেখানে আমরা দেখতে পাবো যে হ্যাঁ আমার লিস্ট ওয়ানের ভেতরে যে এলিমেন্ট গুলো ছিল, আমার লিস্ট টু এর যখন ডিসপ্লে করেছি লিস্ট টু এটাকে, তখন সেই এলিমেন্ট গুলোই আমার ডিসপ্লে হচ্ছে। তার মানে আমরা এখান থেকে কনফার্ম যে হ্যাঁ আমার লিস্ট ওয়ানের কন্টেন্ট কপি হয়েছে লিস্ট টু এর ভিতরে। তো এইভাবে আমরা কিন্তু একটা অ্যারের কন্টেন্টকে আমরা অন্য অ্যারের মধ্যে আমরা কপি করতে পারি, যেমনই সাইজ হোক না কেন। আমি এখানে ছটা এলিমেন্ট দিয়ে এক্সাম্পল দেখালাম, এটা আমাদের আরো বেশি এলিমেন্ট থাকতে পারে, 1000 এলিমেন্ট থাকতে পারে, 2000 থাকতে পারে। তো এই যে কপি অ্যারে বা কপিং অ্যারে, এই ধরনের প্রবলেম বা এই ধরনের টাস্ক আমাকে কিন্তু অনেক প্রোগ্রামিং এ আমাকে করতে হবে, যেখানে আমাকে প্রথমেই হয়তো অ্যারেটাকে কপি করে নিতে হবে, কপি করে নেওয়ার পরে আমাকে ফার্দার প্রসেসিং করতে হবে। তো সেই জায়গাতে সেই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যারেটাকে আমরা কপি করার প্রয়োজন পড়বে সেখানে, ওকে। তো এরকম ভাবে কিন্তু আমরা এর কন্টেন্ট গুলোকে আমরা কপি করতে পারি। তাহলে কপি করা কিন্তু বেসিক কোড কিন্তু এই তিনটে, এই ফর লুপের ভিতরে আমি যে লিখেছি এটা, এটা কিন্তু কপি করার বেসিক কোড, ওকে। আমি কিন্তু কমপ্লিট প্রোগ্রামটা দেখাচ্ছি না, তাহলে কমপ্লিট প্রোগ্রামটা আমি এখানে লিখেই ফেলেছি। আমি এরপরে জাস্ট একটা ফর লুপ ইউজ করে আমি লিস্ট টু এর কন্টেন্টটাকে ডিসপ্লে করব, প্রিন্টএফ করে লিস্ট টু অফ আই করে আমি এটাকে ডিসপ্লে করব, তাহলে কিন্তু প্রোগ্রামটা আমার কমপ্লিট,
ওকে, তাহলে আমরা এরকম ভাবে কিন্তু অ্যারের কন্টেন্ট গুলোকে আমরা কপি করতে পারি। সবাই বুঝতে পেরেছিস প্রোগ্রামটা বা কনসেপ্টটা? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই বুঝতে না পারলে আমাকে কিন্তু বলবি, ওকে? আমি বুঝতে পারছি ভোকলেট বা ভোকলেটদের একটু অসুবিধা হচ্ছে। আমি ভোকলেটদের এখনো ক্লাস নিতে পারিনি, আমার কিছু আহ, কাজের জন্য, কাজের চাপের জন্য, কারণ এই সময় ইন্টারনাল কোশ্চেন্স আমাদের সাবমিশন করতে হচ্ছে, মডেল কোশ্চেন সাবমিশন করতে হচ্ছে, সেগুলোকে চেক করা, এই ধরনের প্রচুর কাজ রয়েছে, ওকে? তার সাথে কিছু ওয়েবিনারে কিছু কাজ, সেগুলো সার্টিফিকেট জেনারেশন, এই সব সমস্ত কাজগুলো রয়েছে। তো তার জন্য আমি ক্লাসটা এখন নিতে পারছি না। তো আমি ক্লাসটা হয়তো এই উইকেই আমি ক্লাসটা নেব, ওকে? তো তোরা একটু বাড়িতে একটু সি প্রোগ্রামিং এর জন্য ইউটিউব থেকে কিছু ভিডিও আছে, ইউটিউবের ভিডিওগুলো যখন অবসর টাইম পাবি একটু করে দেখার চেষ্টা কর, ওকে? একটু করে দেখার চেষ্টা কর। আমার রেকর্ডিং গুলো প্রথম দিন থেকে যে রেকর্ডিং গুলো আছে সেটা আমনের কাছে সব আছে। তোরা সবাই আমনের কাছ থেকে সেটা আমনকে রিকোয়েস্ট কর সেগুলো সেন্ড করে দেওয়ার জন্য, সেই ভিডিওগুলো একটু দেখার চেষ্টা কর, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো দেখলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপরে আমি এই সপ্তাহ থেকে আমি ক্লাস স্টার্ট করব। আমি সেটা সবাইকে বলছি, যারা প্রিভিয়াস টপিকগুলো যারা বুঝতে পারিসনি বা যারা ক্লাস করিসনি তখন মানে অ্যাডমিশন না হওয়ার জন্য, ওকে? তো সেটা কর। আমি এই উইক থেকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি আমার কাজটা এদিকে একটু হালকা হয়ে যাবার পরে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব, ওকে? এটা তো যাই হোক। তো সে ব্যাপারটা গেল। আমি লার্নিং মেটেরিয়াল ইউনিট 1 আর ইউনিট 2 এর পাঠিয়েছি, তাই তো? লার্নিং মেটেরিয়াল ইউনিট 1 ইউনিট 2 এর পাঠিয়েছি। আমি হ্যাঁ স্যার। ইউনিট 3 আমরা যেটা এখন পড়ছি সেটা হচ্ছে ইউনিট 3। আমরা ইউনিট 3 এখন পড়ছি, অ্যারে যেটা আছে। তো ইউনিট 3 লার্নিং মেটেরিয়ালটা আমি আজকে পাঠিয়ে দেবো। আজকে আমরা অনেকটাই কমপ্লিট করতে পারবো। বৃহস্পতিবারে আমরা মানে অ্যারেটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? তো ইউনিট 3 আমি লার্নিং মেটেরিয়াল আমি পাঠিয়ে দেবো। আর লার্নিং মেটেরিয়ালটাও একটু নিয়ে নে, যারা ভোকলেট আছিস লার্নিং মেটেরিয়ালটা একটু নিয়ে সেখান থেকে একটু পড়ার চেষ্টা কর, প্লাস আমার ভিডিওটা দেখ, তাহলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, ওকে? তারপরে আমি ক্লাস নেব। আমি এই টপিকগুলো, প্রিভিয়াস টপিকগুলো আমি ক্লিয়ার করবো ক্লাসে। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা কপি করলাম একটা অ্যারের কন্টেন্টকে, আমরা অন্য অ্যারের মধ্যে আমরা কপি করলাম। শুভদীপ অ্যাটেন্ডেন্সটা জেনারেট করে নেবে, এই সময় 45 আছে, এই সময় জেনারেট করে নেবে অ্যাটেন্ডেন্সটা। এরপরে আর কেউ জয়েন করার সম্ভাবনা নেই আশা করছি। এই সময় অ্যাটেন্ডেন্সটা জেনারেট করে নেবি, ওকে? তো এরপরে আমরা যে কনসেপ্টটা আমরা পড়বো সেটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা করার পরে আমরা নেক্সট কনসেপ্টে যাব, ওকে? তো আমরা তো গেটেস্ট নাম্বার স্মলেস্ট নাম্বারের প্রোগ্রাম করেছিলাম অ্যারে দিয়ে। আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে একটা নতুন ধরনের প্রোগ্রাম। প্রোগ্রামটার লজিকটা আমরা আগের প্রোগ্রামে জেনেছি, আজকে আমরা সেই প্রোগ্রামটার একটা অ্যাপ্লিকেশনস দেখবো, ওকে? ছোট্ট একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম। প্রোগ্রামটা কিন্তু একটু বড় কিন্তু সহজ। প্রোগ্রামটা একটু বড় কিন্তু প্রোগ্রামটা হচ্ছে খুব সহজ, ওকে? প্রোগ্রামটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু কনভার্ট a decimal number into its equivalent binary number. খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম, যে একটা ডেসিমেল নাম্বার আমরা ইনপুট নেব বা ইউজার ডেসিমেল নাম্বারটা ইনপুট দেবে। সেই ডেসিমেল নাম্বারটা ইনপুট নেওয়ার পর আমার প্রোগ্রামটা ডেসিমেল নাম্বারটাকে কনভার্ট করবে বাইনারি নাম্বারে। তার জন্য কিছু লজিক থাকবে, তার জন্য কিছু অপারেশনস থাকবে। তো তারপরে অপারেশনস করার পর আমাকে যে নাম্বারটা ডিসপ্লে করবে সেটা হচ্ছে বাইনারি নাম্বার। তো তার জন্য আমাকে প্রোগ্রামের লজিকটা ফার্স্টে আমাকে ডেভেলপ করতে হবে, কিভাবে আমরা এই কাজটা করতে পারবো। দেন তারপরে আমরা প্রোগ্রামের লজিকটাকে আমরা সি দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব, ওকে? তো এই কাজটা আমাকে করতে হবে, এই কাজটা আমরা এখন করতে চাইছি। তো কিভাবে করব সেটা আমরা দেখবো। তাহলে আমরা ভাবি যে কি করে একটা ডেসিমেল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করা হয়, তার তো বেসিক নর্মস বা বেসিক স্টেপ গুলো আমরা জানি। মানে আমরা কিন্তু অ্যালগোরিদমটা কিন্তু আমরা জানি কিভাবে কনভার্সন করা হয়। তো
সেই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। তো সবাই একটু ভাব কিভাবে সেই কনসেপ্টটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, যে হাউ টু কনভার্ট এ ডেসিমেল নাম্বার ইনটু ইটস ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার, কিভাবে আমরা সেই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। একটু ভাবতে কি সবাই, একটু সবাই ভেবে আমাকে বল। তার কিন্তু লজিকটা আমরা কিন্তু প্রিভিয়াসলি পড়ে এসেছি, যে কনসেপ্টটা দিয়ে আমরা এখানে ডেসিমেল থেকে বাইনারি করব, বা যে অপারেশন দিয়ে আমরা এই কাজটা করতে পারবো, এটা কিন্তু প্রিভিয়াসলি আমরা করে এসেছি। সেই ধরনের অপারেশন কিন্তু আমরা প্রিভিয়াসলি করে এসেছি। তো সেটা কি হয় ভাব। কিছু আসছে মাথায়? স্যার নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার গুলো বেরোবে ওইগুলো কি? আমরা আমরা ডেসিমেল থেকে যখন বাইনারি করেছিলাম, তখন আমরা নাম্বারটা, সাপোজ হয়তো আমি একটা নাম্বারের ডেসিমেল নাম্বার নিয়েছি 12, সেই ডেসিমেল নাম্বারটাকে আমি বাইনারি করতে চাইছি। তাহলে আমরা প্রথমে কি করেছিলাম, না ডেসিমেল থেকে বাইনারি করতে গেলে নাম্বারটাকে আমাকে প্রথমে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তো নাম্বারটাকে 2 দিয়ে আমরা ভাগ করব। তো ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি, 2 ইন্টু 6 দ্যাট ইকুয়ালস টু 12। আর ভাগ করার পরে আমরা প্রত্যেকবার ভাগ করছি, আর আমরা রিমাইন্ডারটাকে আমরা কিন্তু পাশে স্টোর করে রেখে দিচ্ছি। তাহলে 2 ইন্টু 6 12, তার মানে রিমাইন্ডার থাকে কি 0, তাই তো? আবার 2, আবার 6 কে আমি আবার 2 দিয়ে ডিভাইড করছি, যতক্ষণ আমরা 1 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ডিভাইড করে যাচ্ছি। 2 ইন্টু 3 মানে 6, আবার রিমাইন্ডারটা 0। আবার 3 কে আমি আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 কে আমি আবার 2 দিয়ে ভাগ করছি। 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, তার মানে ভাগশেষটা এখানে রিমাইন্ডারটা থাকছে 1। যেই 1 চলে এসেছে, আমি কিন্তু 1 কে আর 2 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে আমার ফ্র্যাকশন নাম্বার চলে আসবে। তাহলে আমরা এখানে এখানে আমরা স্টেপটাকে আমরা এখানে কমপ্লিট করলাম। দেন আমরা নাম্বারটাকে নিচ থেকে ওপর দিকে আমরা নাম্বারটাকে কাউন্ট করবো, মানে আপওয়ার্ড ডিরেকশনে আমরা নাম্বারটাকে কাউন্ট করব বা টেক আপ করবো নাম্বারটাকে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার এখানে 1100, তাহলে 12 এর ইকুইভ্যালেন্ট বাইনারিটা হচ্ছে 1100। তাহলে এখানে এই অপারেশনটা করার পিছনে, মানে তার মানে এর পিছনে যে অপারেশনটা আছে, অপারেশনটা করতে হবে, সেটা হচ্ছে যে আমার দরকার হচ্ছে রিমাইন্ডার গুলো দরকার। আমাকে প্রত্যেকবার আমাকে 2 দিয়ে ভাগ করতে করতে যেতে হবে, আর আমাকে রিমাইন্ডারটাকে দরকার। সেই কাজটা আমরা কিভাবে করতে পারবো? আমরা একটা প্রবলেম করেছিলাম যেখানে আমাকে নাম্বারটাকে আমাকে সেখানে নাম্বারটাকে আমাকে 10 দিয়ে ভাগ করতে হচ্ছিল। 10 আমাকে ভাগশেষটা দরকার ছিল অনেক 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 সময়। তো সেই ধরনের আমরা কিন্তু একটা প্রবলেম করেছি। কোন প্রবলেমটা করেছি আমরা এই ধরনের প্রসিডিউর অ্যাপ্লাই করে? এই ধরনের প্রসিডিউর অ্যাপ্লাই করে আমরা কি প্রবলেম সলভ করেছি? সিমিলার অপারেশনস আমরা এখানে করব। বল, আমরা কি ধরনের অপারেশন, কি ধরনের প্রোগ্রামে আমরা এই ধরনের অপারেশন করে এসেছি? আমি না এখানে 2 দিয়ে ভাগ করছি, আমরা সেখানে অন্য কিছু দিয়ে ভাগ করেছিলাম। কি দিয়ে ভাগ করেছিলাম, বা কি দিয়ে আমরা ভাগশেষ বের করার জন্য কি অপারেশন করেছিলাম? স্যার অ্যাভারেজ বের করার রিভার্স জন্য। নাম্বার। না, রিভার্স নাম্বার। রিভার্স নাম্বারে আমরা মডুলার ডিভিশন ইউজ করেছিলাম, মাথায় আছে? রিভার্স নাম্বারে আমরা মডুলার ডিভিশন অপারেটর ইউজ করেছিলাম। আমরা এ ইজ ইকুয়াল টু এন এর মধ্যে নাম্বারটা নিচ্ছিলাম, এন মডুলার ডিভিশন 10 করেছিলাম, দিয়ে আমরা ভাগশেষটাকে স্টোর করছিলাম। আর আমরা প্রত্যেকবার নাম্বারটাকে 10 দিয়ে ডিভাইড করে যে ভাগফলটা আসে, সেই ভাগফলটাকে নিচ্ছিলাম, যাতে পরের বার সেই ভাগফলের মধ্যে যে ভ্যালুটা আছে তার সঙ্গে যদি আমি আবার অ্যাপ্লাই করতে চাই, এই অপারেশনটা আমরা করছিলাম। তাহলে এখানে আমি 10 দিয়ে মডুলার ডিভিশন করেছি। আমার এখানে তো 10 দিয়ে দরকার নেই, আমাকে এখানে তো 2 দিয়ে মডুলার ডিভিশন করতে হবে, তবেই তো আমি ভাগশেষটা পাবো, এই ভাগশেষটা। তাহলে আমি এখানে 10 এর জায়গায় যদি আমি 2 করে দিই, আর 12র পরে নেক্সট 6টা কেমন করে আসছে, না 12কে 2 দিয়ে ভাগ করি তো 6 আসছে। তাহলে আমরা প্রত্যেকবার নাম্বারটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো আর মডুলার ডিভিশন করবো। আর যে নাম্বারটা আমি পাবো, এবার মাথায় রাখতে হবে যে আমি প্রথমবার যখন 2 দিয়ে যখন মডুলার ডিভিশন করলাম 12কে, তো 12কে 2 দিয়ে মডুলার ডিভিশন করলে আমি হয়তো 0 পাই, সেই শূন্যটা আমার হয়তো এর ভ্যালু, আর এন এর ভ্যালুটা হচ্ছে 12/2, তার মানে এন এর ভ্যালুটা হচ্ছে 6। তো এই জিরোটা কিন্তু আমাকে এখন দেখালে হবে না, এখন ডিসপ্লে করলে তো আমাকে প্রথমেই জিরো দেখাবে, আমার তো 110 দেখাতে হবে, তাই না? তাহলে এই জিরোটাকে আমরা কি করব, না আমি ধরনের একটা একটা অ্যারে নিলাম এক্স,
সেই অ্যারের আমরা সেখানে 0 ইন্ডেক্সে আমরা নাম্বারটাকে স্টোর করে রেখে দিলাম এটাকে। তাহলে এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এখন এক্স অফ 0-র মধ্যে এখন এটা স্টোর থাকবে, মানে 0টা স্টোর থাকবে। পরের বারে যখন আমি আবার 0 পাচ্ছি, সেই 0টাকে আমি এক্স অফ 1-এর মধ্যে স্টোর করে রেখে দিলাম, যাতে আমার এটা কিন্তু অ্যারের মধ্যে স্টোর থেকে যাচ্ছে এটা। তাহলে এখানে আমার স্টোর থাকলো, এটার ভ্যালু 0 স্টোর থাকলো, এক্স অফ 1-এর মধ্যে 0 স্টোর থাকলো। সিমিলারলি তার পরের বারে এক্স অফ 2-এর মধ্যে আমার 1 স্টোর থাকবে, ঠিক আছে। তার পরের বারে হয়তো এক্স অফ 3-র মধ্যে আমার আবার 1 স্টোর থাকবে। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু অ্যারের মধ্যে এটাকে স্টোর করে নিচ্ছি। স্টোর করে নেওয়ার পর এবার আমি যখন ডিসপ্লে করব, তখন ডিসপ্লেটা কিন্তু আমাকে রিভার্সে ডিসপ্লে করতে হবে। আমরা জানি যে একটা অ্যারেকে কিভাবে রিভার্সে ডিসপ্লে করা হয়। তাহলে আমরা তখন একটা সিম্পলি ফর লুপ নেব, ফর i ইজ ইকুয়াল টু 3, i গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, যেহেতু আমার 0 পর্যন্ত দেখাতে হবে, i মাইনাস মাইনাস দিয়ে আমরা এক্স অফ আইটাকে প্রিন্ট করে দেবো। তাহলে এক্স অফ আই মানে হচ্ছে i এর ভ্যালু প্রথমে 3, তাহলে এক্স অফ 3 প্রিন্ট হলে ফার্স্ট আমাকে 1 দেখাবে। তারপরে আবার আইটা ডিক্রিমেন্ট হয়ে 2 হবে, তখন 1 দেখাবে। তারপর ডিক্রিমেন্ট হয়ে 1 হবে, তখন আমাকে 0 দেখাবে। তারপর ডিক্রিমেন্ট হয়ে 0 হবে, তখন আমাকে 0 দেখাবে। তাহলে আমাকে জাস্ট অ্যারেটাকে আমাকে রিভার্সে ডিসপ্লে করতে হবে। তাহলে প্রত্যেকবার আমরা 2 দিয়ে মডুলার ডিভিশন করব, আর এই রিমাইন্ডারটাকে আমরা অ্যারের মধ্যে স্টোর করব। আর যখন ডিসপ্লে করব তখন অ্যারেটাকে আমরা রিভার্সে ডিসপ্লে করব। তো দিস ইজ দ্য লজিক। এরকম ভাবে আমরা ডেসিমেল থেকে আমরা বাইনারি করতে পারবো। বোঝা গেল লজিকটা সবার? এই কাজটাকে আমরা কিন্তু প্রোগ্রামিং এ আমরা ইমপ্লিমেন্ট করব এই কাজটাকে। ওকে, সবাই বুঝতে পেরেছিস লজিকটা কিভাবে করলাম, কিভাবে কাজটা করতে পারবো? হ্যাঁ স্যার। তো এটার জন্য আমরা এবার Yes, sir. প্রোগ্রামিংটা লিখবো, আমরা টোটাল প্রোগ্রামিংটা লিখবো আমরা এটার জন্য। ওকে, তো চল দেখি প্রোগ্রামিংটা কি হয়। ফার্স্ট আমার হচ্ছে হেডার ফাইল ডিক্লারেশন, has include str.h, has include conio.h. Then we define the main function, that is the void main, some compiler support. Okay, but in some compiler we have to write integer main or int main. Okay, then we have to write at the end of the program, that is the return 0 statement. Okay, so আমরা এখানে লিখলাম void main. Okay, দেন আমি এবার ভেরিয়েবল ডিক্লেয়ার করব আমাদের প্রোগ্রামিং এর জন্য। আমার এখানে যে ভেরিয়েবল গুলো দরকার লাগবে সেটা হচ্ছে ইন্টিজার x অফ 10। আমরা যেটা অ্যারে বলছিলাম, অ্যারের মধ্যে স্টোর করব। আমি 10 সাইজের একটা অ্যারেকে নিলাম। আমার 10 সাইজ লাগবে না, কিন্তু আমি 10 সাইজ বেশি সাইজটা নিয়ে আমরা এখানে ডিক্লেয়ার করে রেখে দিলাম, কারণ জানি না যে ইউজার কত ডিজিট মানে কি নাম্বারে, ডেসিমেল নাম্বারে বাইনারি করতে বলবে। তো ইউজার যে নাম্বারে বাইনারি করতে বলবে সেটা আমাকে কিন্তু তার সাইজ থেকে বুঝতে হবে, ঠিক আছে। তো 10টা বিটের যদি আমাকে বাইনারি নাম্বার জেনারেট করতে হয়, তার জন্য ডেসিমেল নাম্বারটা যেটা হবে সেটা কিন্তু ইন্টিজারের রেঞ্জের মধ্যেই থাকবে। ওকে, তার জন্য সাইজটাকে আমরা 10 নিলাম। বেশি সাইজও নেওয়া যেতে পারে যদি আমাদের লং ইন্ট হয় ডেসিমেল নাম্বারটা। ওকে, ইন্টিজার x অফ 10 যার ভেতরে আমরা রিমাইন্ডার গুলোকে স্টোর করব। আমাদের এখানে দরকার হচ্ছে n একটা ভেরিয়েবল দরকার, যে nটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বারটা স্টোর থাকবে n এর ভিতরে, আর আমরা i বলে একটা ভেরিয়েবল নেব। ওকে, আর আমরা a বলে একটা ভেরিয়েবল নেব মডুলার ডিভিশন করার জন্য। ওকে, তাহলে x অফ 10টা হচ্ছে আমার অ্যারেটা, nটা হচ্ছে যার ভেতরে আমি ডেসিমেল নাম্বারটাকে স্টোর করব, আইটা হচ্ছে ফর লুপ চালানোর জন্য আমার আই দরকার, আর a এর মধ্যে আমরা মডুলার ডিভিশন করে অপারেশনটা করব। a ইজ ইকুয়াল টু n মডুলার ডিভিশন 2 দিয়ে আমরা a এর মধ্যে রাখছি, তার জন্য এটা। এবার ফার্স্টেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে নাম্বারটাকে প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিতে হবে, যে নাম্বারটা, যে ডেসিমেল নাম্বারটাকে আমাকে ইনপুট নিতে হবে। তাহলে আমি প্রিন্টএফ স্টেটমেন্ট আমি অ্যাপ্লাই করছি। প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে আমি ইউজারের কাছ থেকে নাম্বারটাকে আমি নিচ্ছি। প্রিন্টএফ, আমি ইউজারকে বললাম যে এন্টার দা ডেসিমেল নাম্বার, এন্টার দা ডেসিমেল নাম্বার, সেমিকোলন। ওকে, ইউজার এন্টার দেবে, এন্টার করবে নাম্বারটা, ডেসিমেল নাম্বারটা যা দেবে তাকে আমাকে স্ক্যান করতে হবে, বা তাকে আমাকে রিড করতে হবে। নাম্বারটাকে রিড করছি আমরা স্ক্যানএফ ফাংশন দিয়ে, স্ক্যানএফ ফাংশন দিয়ে রিড করছি। যেহেতু ইন্টিজার নাম্বার তার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি এর এটা সিনট্যাক্স, স্ক্যানএফ ফাংশন লেখার ডবল কোডের ভিতরে আমাকে পার্সেন্টেজ ডি লিখতে হয়, তারপরে কমা দিয়ে শেষ করতে হয়। দেন আমি নাম্বারটাকে স্টোর করছি এন ভেরিয়েবলের ভিতরে, দ্যাটস ওয়াই আমি লিখছি এখানে অ্যাম্পারসেন্ট এন দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, সেমিকোলন দিলাম। তাহলে আমরা স্ক্যান করে ফেললাম নাম্বারটাকে ইউজারের থেকে। এবার আমাকে কনভার্সন করতে হবে, আমাকে এবার লজিকটা অ্যাপ্লাই করতে হবে। ওকে,
তো অ্যাপ্লাই করব লজিকটা অ্যাপ্লাই করার জন্য আমরা সিম্পলি প্রথমে একটা ফর লুপ নিয়ে নেব। ফর লুপের মধ্যে আমরা লজিকটাকে ইমপ্লিমেন্ট করব একবার ডিরেক্টলি। আমরা ওখানে হোয়াইল দিয়ে করেছিলাম, তো হোয়াইল যেখানে ইউজ করা যায় সেখানে ফরও ইউজ করা যায়, কোনো ব্যাপার না। আমরা এখানে ফর দিয়ে কাজটা করব। ফর I is equal to 0, ফর না দিত তোরা যদি হোয়াইল দিয়ে যেহেতু করেছি আমরা হোয়াইল দিয়ে করি, নাহলে প্যারাইটি থাকবে না। আমরা হোয়াইল দিয়ে করি, যেভাবে আমরা শিখে এসেছি সেভাবেই করব, হোয়াইল দিয়ে করব। হোয়াইল হোয়াইল n greater than 0, মানে যা কন্ডিশন দিয়েছিলাম সেই সেম কন্ডিশন। বডি স্টার্ট করলাম, a is equal to n, ওখানে লিখেছিলাম n মডুলার ডিভিশন 10, এখানে লিখছি n মডুলার ডিভিশন 2, একই ব্যাপার। n is equal to n by 2, ওখানে লিখেছিলাম n is equal to n by 10, এখানে লিখছি n is equal to n by 2। আমাকে এখানে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে i is equal to আমাকে 0 দিয়ে, i-টাকে আমাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আমি ভেবেছিলাম ফর লুপ দিয়ে করবো, তার জন্য i লিখেছিলাম। আমি তো হোয়াইল লুপ দিয়ে করলে আমাকে তো ফার্স্ট ইনিশিয়ালাইজেশন করে নিতে হয়, তাহলে i is equal to 0, ফার্স্ট ইনিশিয়ালাইজেশন করে নিলাম, তারপরে এটা যেমন ছিল এটা বসিয়ে দিলাম। ওকে, দিয়ে আমি এখানে কি করছি, এবার আমাকে x এর মধ্যে স্টোর করতে হবে, x অ্যারেটার মধ্যে স্টোর করতে হবে। x of i equals to a, i এর মান প্রথমে 0 আছে, তাহলে x of 0 এর মধ্যে প্রথমে এটা স্টোর হবে। ওকে, দেন তারপরে আমাকে কি করতে হবে, আইটাকে প্লাস প্লাস করে রেখে দিতে হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট করতে হবে, যাতে পরের বার x of 1 এর মধ্যে যাতে আবার নেক্সট নাম্বারটা স্টোর হয়। ওকে, দিয়ে হোয়াইলটাকে শেষ করলাম। আমার কিন্তু আসল কাজ হয়ে গেছে। আমি নাম্বারটাকে নিলাম, নাম্বারটাকে নেওয়ার পর নাম্বারটা আমি হোয়াইল দিয়ে চেক করছি যে 12 গ্রেটার দেন 0 কিনা, কন্ডিশন ট্রু। দেন আমি হোয়াইলের ভিতরে ঢুকলাম, দেন 12 মডুলার ডিভিশন 2, তার মানে হচ্ছে 0, 0টা আমি এর ভিতরে স্টোর করলাম, দিয়ে আমি 12টাকে 2 দিয়ে ভাগ করে 6টাকে n এর মধ্যে রেখে দিলাম, যাতে পরের বার লুপটা আবার ঘুরতে পারে। দিয়ে x অফ 0 ভিতরে, কারণ i এর মান 0, তাহলে x অফ 0 ভিতরে আমরা এটাকে স্টোর করলাম। এ মানে তো 0 আছে প্রথমবারে, তাহলে x অফ 0 ইকুয়ালস টু 0। দেন আইটাকে আমি 1 করে রেখে দিলাম, দিয়ে আমি আবার গেলাম লুপের কাছে n এর মান 6 নিয়ে। n এর মান এখন 6, তাহলে 6 গ্রেটার দেন 0, আবার কন্ডিশনটা ট্রু। আবার গিয়ে 6 মডুলার ডিভিশন 2, তার মানে আবার 0, সেই 0টাকে আবার এর মধ্যে স্টোর হবে, 6/2 করে এন্টার ভ্যালু 3 হয়ে যাবে। আবার x আইটা কিন্তু আগেবারে 1 হয়ে গেছে, তাহলে x অফ 1 এর ভিতরে আমি আবার 0টাকে স্টোর করলাম, আবার i এর ভ্যালুটা 2, এইভাবে কিন্তু কন্টিনিউ করছে যতক্ষণ না n এর ভ্যালুটা, যতক্ষণ n এর ভ্যালুটা তো 0 থেকে বেশি থাকে। ঠিক আছে, তো যখন এইভাবে আলটিমেট যখন 1 যখন হয়ে গেল, তখন 1 মডুলার ডিভিশন 2 মানে হচ্ছে 1 পেলাম, কারণ স্মলেস্ট নাম্বারকে গ্রেটেস্ট নাম্বার দিয়ে মডুলার ডিভিশন করলে সবসময় স্মলেস্ট নাম্বারটা রিটার্ন করে। 1 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু তখন 0 হয়ে গেল। তারপরে কিন্তু যখন 0 গ্রেটার দেন 0 হচ্ছে, তখন কিন্তু আর কন্ডিশনটা ট্রু হচ্ছে না, কন্ডিশনটা ওখান থেকে বেরিয়ে চলে আসছে, ফলস হয়ে বেরিয়ে চলে আসছে লুপ থেকে। আমরা দেখাবো, তার এক্সাম্পল আমরা দেখাবো, মানে আমরা রান করব। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এবার এটাকে রিভার্সে ডিসপ্লে করতে হবে অ্যারেটাকে, কারণ অ্যারের মধ্যে তো স্টোর হয়েছে, তো 0 0 1 1 স্টোর আছে। তাহলে আমাকে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অ্যারেটাকে রিভার্সে ডিসপ্লে করতে হবে। ওকে, তাহলে এই মোমেন্টে আমার যেটা হয়ে আছে সেটা হচ্ছে এক্স অফ, যদি আমরা 12 ইনপুট নিই, তাহলে এক্স অফ 0 এর মধ্যে 0 স্টোর হয়ে আছে, এক্স অফ 1 এর মধ্যে 0 স্টোর হয়ে আছে। এই হোয়াইল লুপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বলছি, এর মধ্যে 0 স্টোর আছে, এটা 0 করলাম, সরি এটা 1। এক্স অফ 2 এর মধ্যে 1 স্টোর আছে, আর এক্স অফ 3 এর মধ্যে 1 স্টোর হয়ে আছে। এই অবস্থায় কিন্তু এখন আছে। আমাকে ডিসপ্লে করতে হবে কিন্তু নিচ থেকে উপরে ডিসপ্লে করতে হবে, তার নিচ থেকে উপরে ডিসপ্লে করা মানে হচ্ছে এটাকে আমাকে রিভার্সে ডিসপ্লে করতে হবে। তার জন্য আমরা এবার একটা ফর লুপ দিয়ে এটাকে ডিসপ্লে করব রিভার্সে। ফর আমি আরেকটা লুপ নিলাম, ঠিক আছে, আরেকটা লুপ নিলাম, আমি এখানে জে বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম ডিসপ্লে করার জন্য। তাহলে লাস্ট পারে যখন বেরিয়ে এসছে লুপ থেকে, যখন লুপটা যখন ব্রেক করে এসছে, তখন কিন্তু আইটা একবার বেড়ে গেছে এক্সট্রা, তাহলে সেটাকে আমাকে কমাতে হবে। মানে আইটা কিন্তু এই মোমেন্টে 4 হয়ে বেরিয়ে এসছে, কিন্তু আই এর মান তো আমাকে তো এক্স অফ 3 থেকে ডিসপ্লে করতে হবে। তাহলে আমরা কি করলাম, জে ইজ ইকুয়াল টু, আমরা আই এর মানটাকে 1 কমিয়ে নিলাম, জে ইজ ইকুয়াল টু i - 1, তাহলে আই এর মানটা কিন্তু 3 হয়ে গেল।
জে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, যাতে আমার লুপটা 0 পর্যন্ত কন্টিনিউ হয়, আর জে মাইনাস মাইনাস। দেন আমি ফরের ভিতরে এবার প্রিন্টএফ করব, প্রিন্টএফ %d ডবল কোট শেষ করলাম। এবার আমি প্রিন্ট করব এক্স অফ জে কে, এক্স অফ জে ব্র্যাকেট শেষ, সেমিকোলন, ফরটাকে শেষ করলাম। দেন আমার মেন প্রোগ্রাম শেষ করব, দ্যাট ইজ দ্য গেট সিএইচ। এবার মেনটাকে শেষ করলাম ব্র্যাকেটটা। ওকে, তো যে আমরা একটা স্পেশাল ভেরিয়েবল নিলাম ডিসপ্লে করার জন্য, যাতে আমরা জে ইজ ইকুয়াল টু i মাইনাস 1 করতে পারি। কেন করলাম সেটা আমি দেখাবো, এখন রান করে দেখাবো কেন করলাম। ওকে, তো সেই কাজটা আমরা করলাম, করে তারপরে আমরা ডিসপ্লে করতে গেলাম। ওই একই ভাবে আমরা কিন্তু ডিসপ্লে করলাম। ওকে, এবার প্রোগ্রামটাকে আমরা ড্রাই রান করব একটা ভ্যালুর জন্য। ওকে, প্রোগ্রামটাকে আমরা ড্রাই রান করবো একটা ভ্যালুর জন্য। আমি এখানে আমার আউটপুট স্ক্রিনটা হচ্ছে এখানে, আমি প্রোগ্রামটাকে রান করিয়েছি। ফার্স্টে আমাকে দেখাচ্ছে এন্টার দ্য ডেসিমেল নাম্বার, কারণ প্রথম প্রিন্টএফ স্টেটমেন্টটাই ফার্স্ট এক্সিকিউট হয়। তো প্রথম প্রিন্টএফ স্টেটমেন্ট আছে এন্টার দ্য ডেসিমেল নাম্বার। আমি নাম্বারটা ইনপুট করলাম সাপোজ 12, আমরা 12 দিয়ে চেক করি 12। তাহলে 12 নাম্বারটা গিয়ে কার ভেতরে স্টোর হলো, এন এর মধ্যে আমরা তাকে স্ক্যান করেছি, তাহলে এন ইজ ইকুয়াল টু 12। ফার্স্ট চেক করছি, কন্ডিশন চেক হচ্ছে 12 গ্রেটার দেন 0 কিনা, কন্ডিশন ট্রু, ভেতরে ঢুকলো। 12 মডুলার ডিভিশন 2, 12 কে 2 দিয়ে মডুলার ডিভিশন করলে 0 হয়, সেই 0টা গিয়ে এর ভেতরে স্টোর হলো। 12/2 করলে 6 হয়, সেই 6টা গিয়ে স্টোর হলো এন এর ভিতরে। ওকে, এক্স অফ আই ইকুয়ালস টু এ, আয়ের মান তো আমি প্রথমে 0 নিয়ে নিয়েছি, তাহলে আয়ের মান এখন 0, তাহলে এক্স অফ 0-র ভেতরে কি স্টোর হয়ে গেল, এর মানটা স্টোর হয়ে গেল। তাহলে এখানে কি হয়ে গেল, এক্স অফ 0-র ভিতরে প্রথমে স্টোর হলো কি 0 স্টোর হলো, এর মানটা স্টোর হলো, মানে দেখ এই ব্যাপারটা হলো, এক্স অফ 0-র ভেতরে 0টা স্টোর হলো। ঠিক আছে, এবার i++, করলে কি হয়, আয়ের মানটা প্রথমে 0 ছিল, এখন আয়ের মানটা হয়ে গেল 1 করে। আবার লুপটা ব্রেক হচ্ছে, লুপটা এখানে শেষ হচ্ছে, তো লুপের নিয়মে আবার লুপের কাছে ফিরে যাবে, কারণ কন্ডিশন ফলস না হওয়া পর্যন্ত লুপ থেকে বেরোবে না। তো লুপের কাছে ফিরে গেল, গিয়ে এখন এন চেক করছে, এন গ্রেটার দেন 0, এন এর মানটা কত হয়ে গেছে 6, তাহলে এখন 6 দিয়ে কন্ডিশন চেক হচ্ছে 12 এর জায়গায়, 12 এর জায়গায় এখন 6 বসে যাচ্ছে এন এর জায়গাতে, তাহলে এখন চেক করছি 6 গ্রেটার দেন 0 কিনা, কন্ডিশন ট্রু। এবার গিয়ে কি অপারেশন হবে, এবার গিয়ে হবে 6 মডুলার ডিভিশন 2, 6 মডুলার ডিভিশন করলে আবার 0 হয়, তাহলে এর মধ্যে আবার 0 স্টোর হলো। 6/2 করে এখন এন এর মানটা চেঞ্জ হয়ে গেল, আপডেট হয়ে কত হয়ে গেল, আগে 6 ছিল এখন হয়ে গেল 3। ওকে, এক্স অফ আই তো আগেবারে 1 হয়ে বেরিয়েছে লুপ থেকে, তাহলে আই এর মানটা এখন 1, তাহলে এক্স অফ 1 এর ভেতরে কি স্টোর হবে, এর মানটা 0 আছে, তাহলে এক্স অফ 1 এর ভেতরে কি স্টোর হলো, এক্স অফ 1 এর ভেতরে স্টোর হলো 0, আবার 0 স্টোর হলো। এই কেসটা এক্স অফ 1 এর ভেতরে আবার 0 স্টোর হলো। ঠিক আছে, এক্স অফ 1 এর ভেতরে 0 স্টোর হলো সেকেন্ড টাইম। দিয়ে আই মানটা কিন্তু এখন আর 1 নেই, 1 ছিল আগে, এখন বেড়ে হয়ে গেল 2 হয়ে যাওয়ার পর আবার ফিরে যাচ্ছে লুপের কাছে, এন এর ভ্যালু কত নিয়ে, না 3 নিয়ে, তাহলে 3 নিয়ে ঢুকলো, কন্ডিশন ঠিক, ঢুকলো। 3 মডুলার ডিভিশন 2, 3 মডুলার ডিভিশন 2 করলে কত হয়, না 1 হয়, 3 মডুলার ডিভিশন 2, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ এ উইল বি দ্য 1, তাহলে এখন এর মানটা 0 নাই, এর মানটা কিন্তু এখন 1। 3/2 করলে কত হয়, 3/2 করলে 1 হয়, যেহেতু আমরা ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করছি, 1.5 হবে না, কারণ 1.5টা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাহলে এখন কিন্তু এন এর মানটা হয়ে গেল 1। এক্স অফ আই তো আগেবারে 2 হয়ে গেছে, তাহলে এক্স অফ 2 এর মধ্যে এখন স্টোর হবে এর মানটা, এর মান কত আছে 1 আছে, তাহলে এক্স অফ 2 এর ভিতরে এখন স্টোর হয়ে গেল কত, এক্স অফ 2 এর ভিতরে এখন স্টোর হয়ে গেল 1, মানে আমাদের এই কেসটা যেটা লিখেছিলাম এখানে এক্স অফ 2 ইজ ইকুয়াল টু 1।
আই প্লাস প্লাস, আইটা কিন্তু 2 ছিল আগের বারে, এখন আইটা বেড়ে কত হয়ে গেল 3। ওকে, দিয়ে আবার লুপের কাছে ফিরে গেল, এন এর মান কত নিয়ে 1 নিয়ে। এখন চেক করছি 1 গ্রেটার দেন 0 কিনা, হ্যাঁ 1 গ্রেটার দেন 0। আবার ঢুকলো লুপের ভিতরে 1 মডুলার ডিভিশন 2, তাহলে এখন কি অপারেশন হচ্ছে 1 মডুলার ডিভিশন 2, তাহলে 1 মডুলার ডিভিশন 2 মানে 1ই আসবে, কারণ 1টা স্মলেস্ট নাম্বার। তাহলে এখন a এর মানটা কিন্তু আবার হয়ে গেল 1। এবার কি করছি n ইজ ইকুয়াল টু n/2 করছি, মানে এখন হচ্ছে 1/2, 1/2 করলে 0.5 হয়, তাহলে এখানে তো ইন্টিজার নাম্বার, তাহলে জিরোটাকে নেবে, তাহলে n এর মানটা এখন হয়ে গেল 0। x অফ i, i তো আগের বারে 3 হয়ে গেছে, তাহলে x অফ i মানে হচ্ছে x অফ 3, x অফ 3 ভেতরে এর মানটা স্টোর হলো, তাহলে x অফ 3 ভেতরে কি থাকবে, এর মানটা 1, তাহলে x অফ 3 ভেতরে এখন থাকছে 1। ওকে, x অফ 3 ভেতরে এখন থাকলো 1। তো 4টে বাইনারি নাম্বার স্টোর হয়ে গেছে, তাহলে x অফ 3 ভেতরে 1 থাকলো, যেটা আমি ডান দিকে দেখিয়েছিলাম। i প্লাস প্লাস, আইটা 3 ছিল, এখন কিন্তু দেখ 4 হয়ে যাচ্ছে, কারণ লুপ থেকে তো বেরোচ্ছে, এবার i মানটা কিন্তু 4 হয়ে গেল, দিয়ে বেরোলো লুপ থেকে, বেরিয়ে কার জন্য যাবে, আবার যাবে লুপের কাছে, কি নিয়ে যাবে, n ইজ ইকুয়াল টু 0 নিয়ে যাবে, কারণ দেখ n এর মানটা লাস্টে আমার 0 হয়েছে, তাহলে n এর ভ্যালু এখন 0, তো 0 গ্রেটার দেন 0 কন্ডিশন ফলস, আর লুপের মধ্যে ঢুকবে না, লুপ থেকে বেরিয়ে আসলো। লুপ থেকে যখন বেরিয়ে আসলো তখন i এর মানটা কিন্তু 4, এটা কিন্তু মাথায় রাখতে হবে, i এর মান কিন্তু 4, তাহলে আমার কিন্তু অ্যারের মধ্যে নাম্বারগুলো স্টোর হয়ে গেছে, কিন্তু i এর মানটা এখন 4। তাহলে আমরা যদি, তাহলে আমাকে তো প্রথমে তো i এর মানটা, আমাকে তো x অফ 3 কে প্রথমে দেখাতে হবে, তাহলে i এর মান যদি 4 হয়, তাহলে 4 থেকে নিশ্চয়ই আমাকে 1 কমিয়ে 3 করতে হবে, তবেই তো আমি x অফ 3 থেকে দেখাতে পারবো। তার জন্য তাহলে i এর মান যখন 4, আমি তার জন্য একটা লুপ নিলাম j ইজ ইকুয়াল টু i মাইনাস 1, তাহলে j ইজ ইকুয়াল টু i মাইনাস 1 মানে কি, i এর মান 4, তাহলে 4 মাইনাস 1, তাহলে j এর মানটা কত হলো প্রথমে ফার্স্ট টাইম 3, j গ্রেটার দেন ইকুয়ালস টু 0 করেছি, j মাইনাস মাইনাস করেছি, হ্যাঁ 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 0 কন্ডিশন ট্রু ফার্স্ট টাইম, গিয়ে প্রিন্ট করছি পার্সেন্টেজ d x অফ j মানে হচ্ছে x অফ 3, x অফ 3 মধ্যে কি স্টোর আছে 1, তাহলে আমাকে ফার্স্ট দেখালো 1। লুপ, লুপ মানে আবার ফিরে গেল পরের কাছে, কোথায় যাবে, ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হয়ে j এর মানটা 3 ছিল, এখন কত হয়ে গেল 2 হয়ে গেল, আবার কন্ডিশন চেক করছে 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 0 কিনা, হ্যাঁ কন্ডিশন ঠিক, আবার ঢুকলো x অফ 2 কে প্রিন্ট করলো, x অফ 2 এর মধ্যে কি আছে 1 আছে, আবার তার পাশে 1 দেখালো, তারপরে আবার গেল ফর লুপের কাছে, গিয়ে আবার j মাইনাস মাইনাস করে j এর মানটাকে 1 করলো, 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0 কিনা, কন্ডিশনটা ঠিক এখনো, তাহলে আবার ঢুকলো, আবার ঢুকে x অফ j মানে x অফ 1 কে প্রিন্ট করলো, x অফ 1 এর মধ্যে কি আছে না 0 আছে, আবার তার পাশে দেখালো 0, তারপরে আবার ফরের কাছে ফিরে গেল, ফরের কাছে ফিরে গিয়ে j এর মানটা কমিয়ে 1 থেকে কমে কত হয়ে গেল 0, 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কন্ডিশনটা কিন্তু এখনো ঠিক আছে, মানে গ্রেটার দেন ইকুয়ালস টু লিখেছি আমি, কন্ডিশনটা কিন্তু এখনো ঠিক আছে। তো আবার ঢুকলো, আবার ঢোকার পরে x অফ 0 কে প্রিন্ট করলো, x অফ 0 মানে কি আছে না 0 আছে, তাহলে আবার 0টা প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে আবার যাচ্ছে ফরের কাছে লুপের নিয়মে, গিয়ে যেটা মাইনাস মাইনাস করে 0 মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 1, j এর মানটা এখন -1, এবার চেক করছে -1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 কিনা, কন্ডিশন ট্রু না ফলস, না কন্ডিশন ফলস, আর ফরের মধ্যে ঢুকলো না, আমার ফরের মধ্যে না ঢুকলে ফর থেকে বেরিয়ে আসলো, ফর থেকে বেরিয়ে এসে কি পাচ্ছি, গেট ch মেন প্রোগ্রাম শেষ, আমার ডিসপ্লে কি হয়ে গেছে স্ক্রিনে 1100, that is the equivalent binary number of a given decimal number, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা কোনো ডেসিমেল নাম্বারে আমরা বাইনারি নাম্বার বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এতদিন যে কাজটা আমরা ম্যানুয়ালি করছিলাম, আমরা 2 দিয়ে ভাগ করে করে দেখে দেখে করছিলাম, তো আজকে আমরা সি প্রোগ্রামিং শেখার পরে আমরা কিন্তু নিজেরা প্রোগ্রাম করতে পারবো যে কিভাবে হাউ টু কনভার্ট এ ডেসিমেল নাম্বার ইনটু বাইনারি নাম্বার, যেখানে আমরা প্রোগ্রামিং রান করিয়ে, আমরা প্রোগ্রামিং করে আমরা ডেসিমেল নাম্বার ইনপুট করব, আমার প্রোগ্রাম ডেসিমেল নাম্বার থেকে আমাকে বাইনারি নাম্বার আউটপুট দেবে। ওকে, তো এটাই হচ্ছে প্রোগ্রাম, এটাই হচ্ছে প্রোগ্রামের কাজ, যে ম্যানুয়ালি কাজগুলোকে আমাকে করতে হবে না যদি আমরা প্রোগ্রামিং করতে পারি। সেই কাজটার জন্য আমি যতবার রান করব ততবারই কিন্তু আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডেসিমেল নাম্বার আমি যদি ইনপুট করি, আমাকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডেসিমেল নাম্বারই আমাকে আউটপুট দেবে বাইনারিতে। ওকে, তো এটাই ছিল আজকে আমাদের ডেসিমেল টু বাইনারি কনভার্সন। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারি নাম্বারে কনভার্সন করতে পারি। এরকম ভাবে যদি আমাকে বলে যে ডেসিমেল থেকে অক্টাল করতে হবে, ডেসিমেল থেকে যদি আমাকে অক্টাল নাম্বার কনভার্সন করতে বলে, তখন আমরা কি করব? ডেসিমেল থেকে অক্টাল করার জন্য কি করতে হয়?
কি দিয়ে ভাগ করতে হয়? স্যার 8 দিয়ে ভাগ করতে হয়, 8 8 দিয়ে। দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এই লজিকটাকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু ডেসিমেল টু অক্টাল কনভার্সনও করতে পারবো। জাস্ট সিম্পলি উই রিপ্লেস দ্য ভ্যালু 2/8, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে, তাই না? আবার যদি আমাকে বলে যে হাউ টু কনভার্ট ডেসিমেল টু হেক্সাডেসিমেল, so for that problem we have to divide the number divide the decimal number by 16. ওকে, তো তখন আমরা 16 দিয়ে ডিভাইড করব, কিন্তু 16 দিয়ে ডিভাইড করার পরে হ্যাঁ আমরা হয়তো কনভার্সনটা করতে পারবো, কিন্তু হেক্সাডেসিমেলের কনভার্সনের একটা নিয়ম আছে যে যদি আমার 10 বা 11 চলে আসে তখন তো আমি আর তাকে তো 10 11 লিখতে পারবো না, বা 12 লিখতে পারবো না, বা 13 লিখতে পারবো না, আপ টু 15 পর্যন্ত। 10টাকে আমাকে এ লিখতে হবে, 11টাকে আমাকে বি লিখতে হবে, তাই না? তো সেই একটা ব্যাপার কিন্তু চলে আসছে। তো সেই ব্যাপারের জন্য আমাকে কিছু এক্সট্রা কোড লিখতে হবে, দিয়ে সেই কাজটা করতে হবে, সেটা আমি দেখাবো। ওকে, তো তোরা প্রত্যেককে ডেসিমেল টু অক্টাল কনভার্সন নিজেরা বাড়িতে করবি, বাড়িতে করে নিজেরা অনলাইন কম্পাইলারে রান করবি। অনলাইনে কম্পাইলারে যদি ইনপুট নিতে যদি অসুবিধা হয় তাহলে ইনপুটটা ডিরেক্টলি প্রোগ্রামে ডিফাইন করে দিবি, n ইজ ইকুয়াল টু হয়তো 12 বা n ইজ ইকুয়াল টু হয়তো 13। ওকে, তাহলে এই কাজটা করতে পারবি। অনেক অনলাইন কম্পাইলার তোর ইনপুটটা কমান্ড লাইনে চায়, যেটা আমরা কমান্ড লাইনটা আমরা এখনো পড়িনি, কমান্ড লাইন আমরা পড়বো এর পরে। তখন কিন্তু ইনপুটটা না নিয়ে ইনপুটটা জাস্ট এখানে ইন্টিজার যখন ডিক্লেয়ার করছিস, এন বা যা কিছু ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করছিস, তখন এখানেই নাম্বারটাকে ইনিশিয়ালাইজ করে নিলি। সাপোজ n ইজ ইকুয়াল টু 12 নিই, তাহলে আমার প্রোগ্রামটা কিন্তু 12 এর জন্যই কাজ করবে। তখন আমাকে কিন্তু এই প্রিন্টএফ স্ক্যানএফ আর লিখতে হবে না। আমি তখন ইনিশিয়ালাইজ করে দিই, মানে ইনিশিয়ালাইজ করে রেখেছি। আমি তো কোন নাম্বারের উপরে প্রোগ্রামটা কাজ করবে সেটা আমি বলে দিয়েছি। তো ইনপুট নিতে তো আমরা সবাই জানি, তো আমাকে চেক করার দরকার নেই যে কিভাবে ইনপুটটা নিতে হয়। আমরা কিন্তু ইনপুট নেওয়ার কাজ করেছি সিম্পল প্রিন্টএফ স্ক্যানএফ অ্যাড করে। তো আমি তখন n ইজ ইকুয়াল টু 12 দিয়ে আমি একবার চেক করে নেবো যে হ্যাঁ আমার কাজটা করছে কিনা প্রোগ্রামটা। ঠিক আছে, তো সেইভাবে আমরা কিন্তু প্রোগ্রামটা করবো। সবাই বাড়িতে ট্রাই করবি, ঠিক আছে? তো ডেসিমেল টু অক্টাল আর ডেসিমেল টু হেক্সাডেসিমেল এই যে যদি কেউ করতে পারিস সেটা করে আমাকে দেখাতে পারিস নেক্সট দিন ক্লাসে, যে ওই পার্টটা কি করবো। যদি আমাদের মডুলার ডিভিশন করে যদি আমাদের রিমাইন্ডার যদি 10ও আসে, তা 10 তো আমি 10 লিখতে পারবো না, 10টাকে আমাকে এ লিখতে হবে যখন ডিসপ্লে করব। তো সেই ব্যাপারটা যদি কেউ করতে পারিস ট্রাই করবি বাড়িতে, না হলে আমি নেক্সট দিন করে দেবো। ওকে, বোঝা গেল? আজকে আমি যা পড়ালাম সবাই ক্লিয়ার? আজকে যা পড়িয়েছি প্রথম থেকে? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আসলে আমরা একটু ডেপথে পড়াতে গিয়ে আমাদের টপিক কমপ্লিশন রেটটা কিন্তু কম। ওকে, নর্মালি আমাদের টপিক এতদিনে আমি যতগুলো টপিক হওয়ার কথা সেই টপিকটা কিন্তু আমাদের এখনো সে পর্যন্ত যায়নি, কারণ যেহেতু সমস্ত কনসেপ্টগুলো ডিটেলসে ডিসকাস করা, কনসেপ্টগুলোকে প্রতিটা প্রোগ্রামকে ড্রাই রান করা, কারণ প্রতিটা প্রোগ্রামকে ড্রাই রান করতে গেলে তো টাইম লাগছে। আর তারপরে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস। তো অনলাইনে ক্লাসের জন্য আমি যে ক্লাসটা হয়তো অফলাইনে আমি হয়তো আধ ঘন্টার মধ্যে কভার করতে পারি, সেটা আমাকে অনলাইনে করতে গেলে আমাকে 1 ঘন্টা লেগে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাকে মাউস দিয়ে লিখতে হচ্ছে এই ক্যানভাসে। ঠিক আছে, তো সেটা মানে খুবই টাইম কনজিউমিং। মাউস দিয়ে লেখার অভ্যাসটা ধরনের অনেকের কারণ নেই, তো সেখানে মাউস দিয়ে লিখতে হচ্ছে, মানে মাউসটাকে ভাবতে হচ্ছে মার্কার। ঠিক আছে, সেইভাবে লিখতে হচ্ছে, তার জন্য লেখাটাও স্লো হচ্ছে আমার। লেখাটা ধরনের যেমন হচ্ছে সে তো বুঝতেই পারছিস, কেমন তোরা বুঝতে পারছিস সেটাই বড় কথা। তো যাই হোক, ঠিক আছে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করে নেবো, সেটা কোনো ব্যাপার না। এরপরে আমরা আজকে আরেকটা ছোট্ট কনসেপ্ট দিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করব। একটা ছোট্ট কনসেপ্ট বলে তারপরে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? সেই কনসেপ্টটা হচ্ছে স্ট্রিং এর কনসেপ্ট। ওকে, আজকে আমরা স্ট্রিং স্টার্ট করব। স্ট্রিং স্টার্ট করে আজকে তো শেষ করতে পারবো না, স্ট্রিংটা আজকে আমরা স্টার্ট করব। ওকে, চল আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিংটা কিন্তু অ্যারের মধ্যেই। ওকে, কেন অ্যারের মধ্যে সেটা আমরা এখনই বুঝতে পারবো যে কেন স্ট্রিংটা একটা অ্যারের পার্ট। ওকে, তো স্ট্রিংটা আমরা স্টার্ট করব। স্ট্রিং স্ট্রিং বলার আগে আমি ফার্স্টে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো ডিফারেন্ট টাইপের অ্যারে দেখলাম। আমরা এতক্ষণ ধরে যে অ্যারেগুলো নিয়ে কাজ করে এসেছি, দ্যাট ইজ দ্য ইন্টিজার অ্যারে। তো তার ভেতরে আমরা ডিফারেন্ট সাইজের এলিমেন্টকে আমরা এর ভেতরে ডিক্লেয়ার করতে পারছি, ডিফারেন্ট
সাইজের অ্যারেকে ডিক্লেয়ার করতে পারছি আমরা। তো এই ধরনের আমরা কিছু ডিক্লারেশন ফলো করেছি ইন্টিজার অ্যারেকে নিয়ে কাজ করার জন্য। যদি আমাদের অ্যারেটা আমরা তার মানে একটা টাইপ হচ্ছে ইন্টিজার অ্যারে। ওকে, অ্যারেটা টাইপ হচ্ছে ইন্টিজার অ্যারে। আমরা ফ্লোটিং পয়েন্ট অ্যারে নিয়ে আমরা এখনো কাজ করিনি, ফ্লোটিং পয়েন্ট অ্যারে নিয়ে আমরা কাজ করব ইন ইন ফিউচার। তো ফ্লোটিং পয়েন্ট অ্যারে আমরা জানবো, সেম কনসেপ্ট, আমরা ইন্টিজার অ্যারেকে যেভাবে ব্যবহার করেছি ফ্লোটিং পয়েন্ট অ্যারেকে আমরা সেভাবেই ব্যবহার করতে পারবো। তো v(15), তাহলে এখানে বিটা একটা ফ্লোটিং পয়েন্ট অ্যারে যার ভেতরে 15টা এলিমেন্ট থাকবে, সেই 15টা এলিমেন্ট সবই কিন্তু ফ্লোটিং পয়েন্ট টাইপের হবে। ওকে, তো তার মানে আমরা অ্যারের একটা ক্যারেক্টারিস্টিক দেখেছি যে অ্যারে সবসময় কালেকশন অফ এলিমেন্ট, আমরা এটাকে এক কথায় বলতে পারি কালেকশন অফ এলিমেন্ট, বা এটাকে আমরা এক কথায় বলতে পারি লিস্ট। তো লিস্টটা কিন্তু সিমিলার টাইপের ডেটার। ওকে, বা কালেকশন অফ এলিমেন্ট অফ দ্য সিমিলার টাইপ। আমি কিন্তু এই কথাটা বারবার করে মেনশন করছি যে সিমিলার টাইপ, মানে আমার যদি ইন্টিজার অ্যারে হয় তাহলে তার মধ্যে কিন্তু তার মানে এখানে কিন্তু 10টা ইন্টিজার নাম্বারকে আমি হয়তো এর মধ্যে রাখতে পারবো, কিন্তু সেই 10টা নাম্বারটা কিন্তু ইন্টিজারই হবে, 5টা ফ্লোট 5টা ইন্টিজার হবে না। ঠিক আছে, তো সেই কথাগুলো আমি বলতে চাইছি। তো আমরা ইন্টিজার ফ্লোট অ্যারে দেখেছি, আমরা ক্যারেক্টার অ্যারে, ক্যারেক্টারও অ্যারে হয়, ক্যারেক্টার অ্যারেকে আমরা দেখবো। ক্যারেক্টার, আমি যদি লিখি ক্যারেক্টার C(10), তাহলে এটা একটা ক্যারেক্টার অ্যারে। তাহলে শুধুমাত্র ক্যারেক্টার সি ডিক্লেয়ার করা আর ক্যারেক্টার C(10) ডিক্লেয়ার করার মধ্যে ডিফারেন্সটা কি আছে? না, ডিফারেন্স তো আছেই। না, এখানে এখানে ক্যারেক্টার সি এর ভেতরে স্যার আমি তো সি এর ভেতরে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে রাখতে পারবো, সিঙ্গেল ভেরিয়েবল একটা। কিন্তু যদি আমরা ক্যারেক্টার C(10) ডিক্লেয়ার করি তাহলে কিন্তু সিটার মধ্যে কিন্তু আমি আর একটা ক্যারেক্টারকে রাখতে পারবো না, সিটার ভেতরে আমি কিন্তু এখন মাল্টিপল ক্যারেক্টারকে রাখতে পারবো। সেই মাল্টিপল ক্যারেক্টার মানে লিমিটটা কত, না 10টা। আমি এখন এর মধ্যে 10টা ক্যারেক্টারকে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা 3 রকম টাইপের অ্যারে দেখলাম, একটা হচ্ছে ইন্টিজার অ্যারে, একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যারে, আর একটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে। ওকে, তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে ক্যারেক্টার অ্যারে। তাহলে আমরা এখানে সি এর ভিতরে আমরা 10টা ক্যারেক্টারকে আমরা রাখতে পারছি। তাহলে আমরা আগে সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করেছি, সিঙ্গেল ক্যারেক্টার আমরা ক্যারেক্টার সি এর ভেতরে আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টারকে রাখতে পারি, X, Y, Z, সেমিক্লোন, পাংচুয়েশন মার্ক, হয়তো ডবল ইনভার্টেড কমা, যা কিছু স্পেশাল সিম্বল, 1, 2, 3 কোনো নিউমেরিক ক্যারেক্টার, সেটাকে আমরা রাখতে পেরেছি ক্যারেক্টার ভেরিয়েবলের ভিতরে। তাহলে আজকে আমরা ক্যারেক্টার অ্যারেকে ডিক্লেয়ার করছি, তার ভেতরে আমরা কিন্তু অনেকগুলো ক্যারেক্টারকে রাখতে পারবো। তাহলে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে আমাদের সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা ক্যারেক্টার বলছি, আর যখন অনেকগুলো ক্যারেক্টার যখন চলে আসছে, সেই অনেকগুলো ক্যারেক্টারকে আমরা এক কথায় বলতে পারি স্ট্রিং। তাহলে স্ট্রিং মানে হচ্ছে যে সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা ক্যারেক্টার বলছি, আর সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে আমরা বলছি কিন্তু স্ট্রিং। তাহলে স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সি প্রোগ্রামিং এ স্ট্রিং এর কনসেপ্টটা হচ্ছে, স্ট্রিং হচ্ছে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার। যার মানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার মানে হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টারস, মাল্টিপল ক্যারেক্টারস, তোদের প্রত্যেকের নেম কিন্তু একটা করে স্ট্রিং, যে কোনো ওয়ার্ড একটা স্ট্রিং। ওকে, তো স্ট্রিং এর মধ্যে কিন্তু অনেক ক্যারেক্টার থাকে, স্ট্রিং এর মধ্যে কিন্তু একটা ক্যারেক্টার থাকবে না, স্ট্রিং এর মধ্যে কিন্তু মাল্টিপল ক্যারেক্টার থাকবে। ওকে, তাহলে আজকে আমরা কিন্তু যেটা স্টাডি করবো সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে। তাহলে আমাকে স্ট্রিংটাকে ব্যবহার করতে গেলে, স্ট্রিং এর কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে কিন্তু ক্যারেক্টার অ্যারে নিয়ে কাজ করতে হবে, কারণ স্ট্রিং বলে কিন্তু ডিরেক্ট কোনো ডেটা টাইপ নেই সিতে। সি কিন্তু স্ট্রিং টাইপের কোনো ডেটাকে ডিরেক্টলি সাপোর্ট করে না, সেটাকে সাপোর্ট করাতে হয় কার থ্রু দিয়ে, না আমাকে ইউজ করতে হয় ক্যারেক্টার অ্যারের থ্রু দিয়ে। তাহলে আমরা ক্যারেক্টার অ্যারেকে আমরা এক কথায় বলতে পারি স্ট্রিং। তাহলে স্ট্রিং কে ব্যবহার করতে গেলে কিন্তু আমাকে ক্যারেক্টার অ্যারে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমরা স্ট্রিংটাকে ব্যবহার করতে পারবো। ওকে, তো আজকে কিন্তু আমরা সেই স্ট্রিং নিয়েই পড়তে যাচ্ছি। তাহলে আমাদের সি প্রোগ্রামিং এ স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার টার্মিনেটেড উইথ এ নাল ক্যারেক্টার। আরে কথাটা চলে আসলো নাল ক্যারেক্টারের কথা। ওকে, চল দেখি আমরা এই কনসেপ্টটা। সাপোজ আমার একটা স্ট্রিং আছে, একটা ক্যারেক্টার অ্যারে আছে, সাপোজ C(10), যেটা আমরা ডিক্লেয়ার করেছি, C(10) আমার একটা ক্যারেক্টার অ্যারে। তো আমরা একবার স্পেস রিকোয়ারমেন্ট গুলো দেখে নিই। ইন্টিজার A(10), তাহলে এ ভেরিয়েবলটা, এ অ্যারেটা মেমোরিতে 20 বাইট স্পেস নেবে, সবাই আমরা এগ্রি করছি এটা, কারণ প্রতি একটা ইন্টিজার ভেরিয়েবল 2 বাইট নেয়, তাহলে আমার এখন এর 10টা ভেরিয়েবল, তার মানে 20 বাইট স্পেস নেবে। ফ্লোট B(6), তাহলে বি ভেরিয়েবলটা মেমোরিতে এখন 60 বাইট স্পেস নেবে, 60, কারণ প্রত্যেকটা ফ্লোট 4 বাইট করে স্পেস নেয়, তাহলে বিটা এখন 60 বাইট স্পেস নেবে। ক্যারেক্টার C(10), একটা ক্যারেক্টার 1 বাইট স্পেস নেয়, তাহলে এখানে C(10) মানে এখন সি এর এখন 10টা ক্যারেক্টার, তাহলে সিটা এখন 10 বাইট স্পেস দেবে মেমোরিতে,
সো আমাদের মেমোরির ওরিয়েন্টেশনটা বা মেমোরি অর্গানাইজেশনটা আমরা এরকম ভাবে ড্র করছি। আমার 10টা ক্যারেক্টার থাকার মতন 10টা সেল করছি, প্রত্যেকটা সেলের সাইজ হচ্ছে 1 বাইট করে, ঠিক আছে? তো আমার টোটাল হচ্ছে 10 বাইট। আমরা এখানে 10টা ক্যারেক্টার রাখার জন্য 10টা সেল করলাম। আমার ক্যারেক্টার অ্যারেটার নাম হচ্ছে C(10), এটা কিন্তু মেমোরি অর্গানাইজেশন দেখাচ্ছি। তাহলে তাহলে অ্যারে মানেই তো সবসময় অ্যারে অ্যারে মানেই তার ইন্ডেক্স থাকবে। তাহলে এই প্রথম ইন্ডেক্সটা কত? এই প্রথম ইন্ডেক্সটা হচ্ছে C(0), ফার্স্ট ইন্ডেক্স। স্ট্রিং এর ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে তার মানে C(0), প্রথম ইন্ডেক্সটা, কারণ অ্যারে ইন্ডেক্স স্টার্ট ফ্রম 0। তারপরে ইন্ডেক্সটা কত? C(1), আর লাস্টের ইন্ডেক্সটা কত না C(9). সিমিলার, আমরা ইন্টিজার ফ্লোট যেভাবে ব্যবহার করেছি, C(9). মাঝখানে ইন্টারমিডিয়েট 2 আছে, C(2), C(3), C(4), C(5), C(6), C(7) আর C(8). তারপর তো 9 আছে। ওকে, তাহলে এটা আমার হচ্ছে, তাহলে এই প্রত্যেকটা সেলের সাইজ কত? প্রত্যেকটা সেলের সাইজ হচ্ছে 1 বাইট করে। ওকে, টোটাল সাইজটা কত না? টোটাল সাইজটা হচ্ছে 10 বাইট। তাহলে এরা এরা কিন্তু দেখ কন্টিগুয়াস স্পেস অ্যালোকেট করেছে, কারণ পাশাপাশি স্পেস গুলো আছে, লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করেছে, ঠিক আছে? এরা কিন্তু কন্টিগুয়াস স্পেস অ্যালোকেট করেছে। তাহলে আমরা স্ট্রিং কে এক কথায় বলতে পারি ক্যারেক্টার অ্যারে। এবার আমি C(10) এর ভিতরে আমি 10টা ক্যারেক্টার আছে এরকম কোন স্ট্রিং কে আমি স্টোর করতে পারবো। সাপোজ হয়তো আমার নাম, সাপোজ হয়তো তোদের ফ্রেন্ডস এর নাম হচ্ছে আমন, ঠিক আছে? তা আমনের নামটা আমি ধরে নিই, আমি হয়তো সি এর ভেতরে আমি কিন্তু আমনটাকে স্টোর করতে পারবো। কারণ কি না, আমন যে নামটা আছে বা যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটার ভিতরে 4টে ক্যারেক্টার আছে, AMAN। তাহলে এই স্ট্রিংটার লেন্থ হচ্ছে 4। তো যদি কোনো স্ট্রিং এর লেন্থ আমার সাইজের থেকে যদি কম হয়, তাহলে সেই ধরনের স্ট্রিং গুলোকে আমি ক্যারেক্টার অ্যারের মধ্যে খুব ইজিলি স্টোর করতে পারবো। হয়তো আমি এখানে হয়তো একটা নাম নিলাম, এমন নাম নিলাম যার নামটা হয়তো 10 10 তার সাইজ, তার নামটা হয়তো সাইজটা, তার নামের লেন্থটা হচ্ছে 10, ঠিক আছে? তার নামের লেন্থটা হচ্ছে তো 10। সেই নামটাকে কিন্তু, সেই স্ট্রিংটাকে আমি কিন্তু C(10) এর মধ্যে স্টোর করতে পারবো না। তাহলে কোশ্চেন হবে যে স্যার কেন পারবো না? আমি তো C(10), আমি তো 10 সাইজ নিয়েছি, তাহলে কেন পারবো না? আমার তো নামটার লেন্থ 10-এর মধ্যে 10ই, তাহলে আমার তো সাইজটা 10ই নেওয়া আছে, তা আমি কেন পারবো না? হ্যাঁ, পারবো না, তার কারণটা হচ্ছে কারণ প্রত্যেকটা স্ট্রিং যখন ডিক্লেয়ার করা হয় বা প্রত্যেকটা ক্যারেক্টার যখন ডিক্লেয়ার করা হয়, তখন আমাকে একটা স্পেস আমাকে ছেড়ে রাখতে হবে একটা স্পেশাল ক্যারেক্টারের জন্য। সেই ক্যারেক্টারটাকে আমরা ডিনোট করব এরকম ভাবে, !0। সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে নাল ক্যারেক্টার। এই নাল ক্যারেক্টারের জন্য আমাকে একটা স্পেস সবসময় ছেড়ে রাখতে হবে, ঠিক আছে? তাহলে নাল ক্যারেক্টারের জন্য আমাকে যদি স্পেস ছেড়ে রাখতে হয়, তাহলে আমার সাইজটা নেওয়া আছে 10, তাহলে আমাকে 9-এর মধ্যে কোনো স্ট্রিং কে স্টোর করতে পারবো আমরা এর ভিতরে। তাহলে যদি আমাকে সেই 10 সাইজের কোনো স্ট্রিং কে স্টোর করতে হয়, তাহলে আমরা এখানে সাইজটা তখন 11 করে নেবো। তাহলেই আমার একটা থাকবে নাল ক্যারেক্টারের জন্য, আর আমার নামটা থাকবে 10টা ক্যারেক্টারের ভিতরে, তখন আমি স্টোর স্টোর করা যাবে। তাহলে আমরা স্ট্রিং এর সাইজ যখন ডিক্লেয়ার করব বা আমরা ক্যারেক্টার অ্যারে যখন সাইজ ডিক্লেয়ার করব, সবসময় আমরা কিন্তু অ্যাকিউরেটলি সাইজ ডিক্লেয়ার করব না। আমার যদি ধরে নামের সাইজ যদি তোর 10-এর মধ্যে থাকে, আমি 11টা সাইজ, আমি 11 নেবো সাইজ। ওকে, কেন না? আমাকে কিন্তু ভাবতে হবে যে আমার একটা কিন্তু নাল ক্যারেক্টার আছে, তার জন্য কিন্তু আমাকে তাকেও তো স্টোর করতে হবে। নাল ক্যারেক্টার, সেও তো একটা স্পেস নেবে, তার জন্য তো আমার 1 বাইট স্পেস লাগবে, তো তাকে স্টোর করতে হবে। তো তার জন্য কিন্তু আমাকে একটা এক্সট্রা সাইজ বা একটা এক্সট্রা স্পেস আমাকে নিয়ে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এর ভেতরে যদি আমি আমনটাকে যদি আমি স্টোর করতে যাই এই ক্যারেক্টার অ্যারের ভিতরে, তাহলে আমার প্রথম সেলের ভিতরে এটা স্টোর হলো, তারপরে M স্টোর হলো C(1)-এ, C(2)-তে S স্টোর হলো, আর C(3)-তে N স্টোর হলো। তাহলে আমার কিন্তু স্ট্রিংটা কিন্তু আর কিছু নেই। ধরুন আমি এরকম ভাবে লিখেছি স্ট্রিংটা, ক্যারেক্টার C(10) ইজ ইকুয়াল টু আমন। ওকে, ডবল কোট শেষ করেছি, কারণ কোনো স্ট্রিংকে যখন আমরা ইনিশিয়ালাইজ করব তখন আমাকে ডবল কোট ইউজ করতে হয়। আমি বারবার বলতাম আগে যে কোনো নাম্বারকে রাখার জন্য কোনো কোট ইউজ হয় না, ক্যারেক্টারকে রাখার জন্য, ক্যারেক্টার ইউজ করতে গেলে আমাকে সিঙ্গেল কোট ইউজ করতে হয়, আর স্ট্রিংকে আমাকে স্টোর করতে গেলে আমাকে ডবল কোট ইউজ করতে হয় সিতে।
তো স্ট্রিং মানে তাকে কিন্তু ডবল কোট দিয়ে আমরা এখানে ইন্ডিকেট করেছি। তাহলে এটা কিন্তু আমার একটা স্ট্রিং এর ইনিশিয়ালাইজেশন। আমরা একটা স্ট্রিং কে কিন্তু এরকম ভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। তাহলে আমার এখন সিটার ভেতরে, তার মানে সি স্ট্রিং এর ভিতরে আমার স্টোর হবে আমন আমন স্ট্রিংটা। তাহলে সি এর ভেতরে আমি যদি আমনকে স্টোর করি, তাহলে নিশ্চয়ই সি অফ 0 এর মধ্যে এ থাকবে, সি অফ 1 এর মধ্যে এম থাকবে, সি অফ 2 এর মধ্যে এ থাকবে, আর সি অফ 3 এর মধ্যে এন থাকবে। তাহলে তারপরে তো স্পেস গুলো ফাঁকা না, তারপরে আরেকজন থাকবে এই এনটার পরে, কারণ আমনের পর তো আর কিছু নেই। তাহলে এই এনটার পরে আরেকজন থাকবে, তার নাম হচ্ছে নাল ক্যারেক্টার। এখানে কিন্তু নালটা স্টোর থাকবে। তাহলে কোশ্চেন হবে যে স্যার এই নালটা কেন লাস্টে থাকলো না কেন? নালটা কিন্তু লাস্টে থাকবে না, তো স্ট্রিংটা যেখানে শেষ হবে তারপরেই কিন্তু নাল ক্যারেক্টারটা থাকবে। কেন থাকবে না, তার কারণটা হচ্ছে না, কম্পাইলার যখনই এই আমান স্ট্রিংটাকে নিয়ে যখন সে প্রসেসিং করবে, তখন সে হয়তো প্রথম সেলে আসলো, সি অফ 0-তে আসলো, এটাকে রিড করলো বা ট্রাভার্স করলো, তারপরে সি অফ 1-এ গেল, তারপরে সি অফ 2-তে গেল, তারপরে সি অফ 3-তে গেল, সি অফ 3 থেকে এনটাকে রিড করলো বা অ্যাক্সেস করলো, তারপরে সি অফ 4-এতে গিয়ে যখন দেখছে যে নাল রয়েছে, নাল ক্যারেক্টার রয়েছে, তখন কিন্তু কম্পাইলার ভাবলো যে হ্যাঁ, তার মানে এখানেই স্ট্রিংটা শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আর কোনো স্ট্রিং নেই বা আর কোনো ক্যারেক্টার নেই। তাহলে যদি যদি এখানে নাল ক্যারেক্টার আমি না দিতাম, তাহলে কিন্তু কম্পাইলারকে আননেসেসারি আরো 5টা সেল বা আরো 6টা সেল কিন্তু তাকে খুব মানে ট্রাভার্স করতে হতো, তার জন্য কিন্তু একটা এক্সট্রা টাইম লাগতো, সেই টাইমটা কিন্তু এখানে আমার সেভ হয়ে গেল। তো সেই টাইমটা লাগা মানে তো আমার তো এক্সিকিউশন টাইমটা বাড়া। তাহলে যখনই আমি নাল ক্যারেক্টার দেখছে কম্পাইলার, তখন কিন্তু কম্পাইলার এখানে আহ, মানে ভেবে নিল যে এরপরে আর কোনো ক্যারেক্টার নেই বা এরপরে আর কোনো স্ট্রিং নেই। ওকে, তাহলে এই জন্য কিন্তু আমরা নাল ক্যারেক্টার সবসময় আমরা ইনকর্পোরেট করি নাল ক্যারেক্টার, বা এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা ইনসার্ট হয়ে যায়, তোকে কিন্তু অ্যাড করতে হয় না। তুই জাস্ট তার জন্য একটা স্পেস রিজার্ভ করবি, সে কিন্তু অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে তো স্ট্রিং যেখানে শেষ হবে। তো ধরে নে তোর নামটা, ধরে নে তুই হয়তো আমন না দিয়ে তোর নামটা ধরে দিচ্ছি তো আমন শেখ, ঠিক আছে সাপোজ। তো এখানে আমনের পর একটা স্পেস দিয়েছিস, তো স্পেস দেওয়ার পর এখানে একটা সেক দেওয়া আছে, এসকে ডবল কোটটা শেষ করা আছে, সেমিকোলন দেওয়া আছে। তো এই স্ট্রিংটা কিভাবে স্টোর হবে আমার এটা তো আহ, তাহলে এই স্ট্রিংটার, তার মানে এই স্ট্রিংটার লেন্থ কত, না স্ট্রিং এর লেন্থ কত হবে বল, কত লেন্থ হবে বল স্ট্রিংটার? আমন সেক স্ট্রিংটা লেন্থ কত হবে? 8 8 8 না, এর লেন্থ কিন্তু এর লেন্থ 8 নয়। আমি যখন লেন্থ বলবো তখন লেন্থের মধ্যে কিন্তু আমি নালটাকে ধরবো না, নালটাকে আমি এক্সট্রা ধরে নেবো পরে। এই স্ট্রিং এর এই যেমন আমনের লেন্থ যেমন 4, আমি কি 5 বলেছি, এটাকে 4ই তো বলেছি লেন্থ। একটা স্ট্রিং এর লেন্থ বলতে নাম্বার অফ ক্যারেক্টার ইট কন্টেন্স। 6টা হবে। এটা তার মানে তোর হবে 6টা হবে কেন, 4টে আমনের জন্য আর 7টা হবে। সাতটা হবে। স্পেসও তো একটা ক্যারেক্টার, তো স্পেসটার জন্য তোমার একটা 1 বাইট স্পেস লাগবে। তাহলে স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, স্পেসেরও কিন্তু একটা অ্যাস্কি ভ্যালু আছে। তাহলে আমার কিন্তু আমন সেকের লেন্থ হচ্ছে কিন্তু 7। ওকে, তো 7 এর পরে তো নালটা যোগ হবে, তার মানে সেটাকে নিয়ে হবে 8, তার মানে আমার লেন্থ কিন্তু 8 নয়, লেন্থ কিন্তু আমার 7। যখন স্টোর হবে তখন কিন্তু নালটা যোগ হবে। ঠিক আছে, তাহলে আমনের পর যখন সেকটা যখন যোগ হবে, তখন এখানে কিন্তু তখন আর নাল থাকবে না, তখন আমনের পর একটা স্পেস থাকবে, স্পেস থাকার পর এখানে এসকে থাকবে, এসকে থাকার পর তখন কিন্তু নাল ক্যারেক্টারটা এখানে অ্যাড হবে। ওকে, তাহলে এখন কম্পাইলার কিভাবে এটাকে অ্যাক্সেস করবে, না কম্পাইলার আমন দেখলো, তারপরে স্পেস পেলো, তারপরে এস পেলো। স্পেস মানে সে কিন্তু ভাববে না যে এর পরে আর কেউ নেই, স্পেস মানে সে ভাববে যে হ্যাঁ এটা স্পেস একটা ক্যারেক্টার, তার মানে আরো আরো স্ট্রিং আছে এরপরে। তখন সে আবার নেক্সট যাবে, নেক্সট কে দেখলো হ্যাঁ এস এস আছে, কে আছে, কেটা আছে তো সি অফ 6-এ, তারপরে সি অফ 7-এ গিয়ে দেখলো নাল ক্যারেক্টার রয়েছে। তারপরে কিন্তু আর এই ফার্দার এই দুটো সেল কিন্তু সে আর ভিজিট করবে না। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমার সিগনিফিকেন্স নাল ক্যারেক্টারের, যে আমরা এই জন্যই কিন্তু নাল ক্যারেক্টারকে আমরা আহ, মানে বাই ডিফল্ট, এটা কিন্তু বাই ডিফল্ট অ্যাপেন্ড হয়ে যায় একটা স্ট্রিং এর লাস্টে। ঠিক আছে, তো এটা কিন্তু নাল ক্যারেক্টারের সিগনিফিকেন্স। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইন সি প্রোগ্রামিং এ স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স টার্মিনেটেড উইথ এ নাল ক্যারেক্টার দ্যাট ইজ দ্য /0। ওকে, সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। তো হাউ টু ডিক্লেয়ার এ স্ট্রিং, হাউ টু ডিক্লেয়ার স্ট্রিং, না ক্যারেক্টার সি অফ 5 বা সি অফ 10, ক্যারেক্টার সি অফ 10 দ্যাট ইজ দ্য ডিক্লারেশন। আমি যদি এরকম ভাবে ডিক্লেয়ার করি এটা কোনো স্ট্রিং কে, যে ক্যারেক্টার সি অফ 10 দ্যাট ইজ দ্য ডিক্লারেশন অফ এ স্ট্রিং। তাহলে হিয়ার
C is a character array or C is a string variable of size 10. That means C contains 10 characters. Okay, ওকে, তাহলে আমি এরকম ভাবে কিন্তু আমরা কোনো স্ট্রিং কে আমরা ডিক্লেয়ার করতে পারি। হাউ টু ইনিশিয়ালাইজ স্ট্রিং ক্যারেক্টার C of 10 is equal to amonsec ডাবল ইনভার্ট কমার ভিতরে, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন। যখন আমরা ডিক্লারেশনের সময় ডিক্লেয়ার করার সময় যখন আমরা কোনো ভ্যালুকে ডিরেক্টলি দিয়ে দেবো কোনো ভেরিয়েবলের ভিতরে, তো দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন। তো আমরা হাউ টু ইনিশিয়ালাইজ স্ট্রিং আমরা ডিফারেন্ট ভার্সন দেখবো কিভাবে আমরা স্ট্রিং গুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা তখন এটা দেখলাম, আমরা এখানে আরো এক্সাম্পল নেবো হাউ টু ইনিশিয়ালাইজ স্ট্রিং। ক্যারেক্টার C থার্ড ব্র্যাকেট, দ্যাট ইজ দ্য সাইজ। তাহলে আমরা মানে ইউ ক্যান ইনিশিয়ালাইজ স্ট্রিং ইন এ নাম্বার অফ ওয়েজ, সেই ওয়ে গুলো আমরা দেখছি। সাপোজ C ক্যারেক্টার C, আমি কোনো সাইজ মেনশন করলাম না, যে আমি এখানে লিখছি ডবল ইনভার্টেড কমার ভিতরে লিখছি ABCD। তো ABCD একটা স্ট্রিং যাকে আমরা C এর ভেতরে ইনিশিয়ালাইজ করলাম, ডবল ইনভার্টেড কমা শেষ করলাম, সেমিকোলন দিলাম। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ ওয়ে। আমরা আর কিভাবে করতে পারি, তাহলে এখানে কিন্তু কম্পাইলার ABCD 4টে ক্যারেক্টার আর তার সাথে নালটাকে যোগ করে নিল মানে 5টা, তখন কিন্তু তোর ক্যারেক্টার এই C এর জন্য কিন্তু 5 বাইট স্পেসকে রিজার্ভ করলো, যদি আমরা কোনো সাইজ মেনশন না করি। এরকম ভাবে কিন্তু ইনিশিয়ালাইজেশন করা যায়। ওকে, ধরেন আমি আর একটা ইনিশিয়ালাইজেশন করছি, ক্যারেক্টার C of 50 equals to ABCD ডবল ইনভার্ট করার ভিতরে। এটা ওয়ান টাইপ অফ ইনিশিয়ালাইজেশন, কিন্তু এই ইনিশিয়ালাইজেশনটা অতটা ভালো হলো না। কেন ভালো হলো না? কারণ আমি এখানে ABCD রাখছি আমার স্ট্রিংটার ভিতরে, আর আমি 50 সাইজ নিয়ে বসে আছি, তাহলে আমার তো এখানে 4টে আর নালটাকে নিয়ে 5টা ক্যারেক্টার দরকার, মানে 5টা বাইট আমার দরকার, মানে 5 সাইজ হলেই আমার হয়ে যেত। আমি সেখানে 50 নিয়ে বসে আছি, তাহলে বাকি 45 বাইটস কিন্তু মেমোরিতে স্পেসটা আমার কোনো ইউটিলাইজ হচ্ছে না। ওকে, তাহলে আমরা সবসময় স্ট্রিং এর সাইজ আমি যত খুশি নিতে পারি, মানে যে আমার 5টা স্ট্রিং এ 5টা 5 সাইজের, বা আমি স্ট্রিংটার লেন্থ যদি 5 হয়, আমি সেখানে তো 500 সাইজ নিয়ে বসে আছি, সেরকম ভাবে আমি করবো না প্রোগ্রামিং, সেটা এফিশিয়েন্ট প্রোগ্রামিং না। ওকে, তো এটা এরকম ভাবে আমরা ইনিশিয়ালাইজেশন করতে পারি। আর কি রকম ভাবে করা যেতে পারে না, ক্যারেক্টার যদি আমরা ক্যারেক্টার ওয়াইজ যদি আমরা ইনিশিয়ালাইজেশন করি কোনো স্ট্রিং কে, সাপোজ ক্যারেক্টার C of 50 আমি এরকম ভাবে ইনিশিয়ালাইজেশন করতে পারি। সরি, ডবল কোট লিখে ফেললাম এখানে, থার্ড ব্র্যাকেট শেষ করলাম, দ্যাট ইকুয়ালস টু, আমি এখানে এরকম ভাবেও কিন্তু ইনিশিয়ালাইজেশন করতে পারি ক্যারেক্টার ওয়াইজ। আমি দ্য ক্যারেক্টার ওয়াইজ লিখছি, ABCD তো আমার স্ট্রিংটা, এটাকে লিখলাম দেখ সিঙ্গেল কোটের মধ্যে, এটাকে আমি কিন্তু যখন ট্রিট করলাম অ্যাজ এ ক্যারেক্টার সিঙ্গেল, আবার বিটাকে লিখছি দেখ সিঙ্গেল কোটের মধ্যে B, কমা, আবার সিটাকে দেখ লিখছি সিঙ্গেল কোটের মধ্যে, আবার ডিটাকেও লিখছি দেখ সিঙ্গেল কোটের মধ্যে। তারপরে আমাকে তো নালটাকেও লিখতে হবে, নালও তো একটা ক্যারেক্টার, সিঙ্গেল কোটের মধ্যে /0 সিঙ্গেল কোটের মধ্যে দিয়ে ডবল কোটটা শেষ করলাম, দেন পুট দ্য সেমিকোলন। এটা ওয়ান টাইপ অফ ইনিশিয়ালাইজেশন। এরকম ভাবে আমরা ক্যারেক্টার ওয়াইজ ইনিশিয়ালাইজেশন করতে কিন্তু সময় বেশি লাগবে, তো আমি তো এই কাজটা আমি তো সিম্পলি ডবল কোটের মধ্যে ABCD লিখতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এই কাজটাই আমরা এরকম ভাবে আবার করতে পারি যে ক্যারেক্টার যদি আমরা ক্যারেক্টার C of 50, আমি হয়তো মাঝখানে কোনো সাইজটা দিলাম না এখানে, দ্যাট ইজ অ্যানাদার টাইপ অফ ইনিশিয়ালাইজেশন। ওকে, তাহলে এরকম ভাবে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা ইনিশিয়ালাইজেশন করতে পারি। ওকে, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন। এরকম ভাবে আমরা কিন্তু ইনিশিয়ালাইজেশন করতে পারি। ক্লিয়ার সবার কাছে যা বললাম এতক্ষণ পর্যন্ত আজকে? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা আবার অন্যভাবেও স্ট্রিং কে ডিফাইন করতে পারি, যে স্ট্রিং আর ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যারে অফ ক্যারেক্টার বলতেই পারি, তাই না? অ্যারে অফ ক্যারেক্টার মানে তো স্ট্রিং। ঠিক আছে, তাহলে স্ট্রিং সবসময় স্পেশাল ক্যারেক্টার দিয়ে টার্মিনেট করা হয়, স্ট্রিংকে সবসময় স্পেশাল ক্যারেক্টার দিয়ে টার্মিনেট করা হয়, কিন্তু ক্যারেক্টার অ্যারেটাও তাই, মানে আমরা স্ট্রিংটাকে তো ইমপ্লিমেন্ট করছি বেসিক্যালি ক্যারেক্টার অ্যারে দিয়ে। ঠিক আছে, তাহলে ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর ভেতরে একটা স্লাইড ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হচ্ছে এটা, যে দ্য ডিফারেন্স বিটুইন এ ক্যারেক্টার অ্যারে অ্যান্ড এ স্ট্রিং, সেখানে হচ্ছে স্ট্রিং ইজ টার্মিনেটেড উইথ এ স্পেশাল ক্যারেক্টার।
স্ট্রিংটাকে সবসময় কিন্তু আমাকে টার্মিনেট করতে হবে স্পেশাল ক্যারেক্টার দিয়ে। সেটা কিন্তু মানে বাই ডিফল্ট হবে, সেটা কিন্তু তোকে করতে হবে না। বাই ডিফল্ট কিন্তু নালটা কিন্তু অটোমেটিক্যালি ওখানে অ্যাড হয়ে যাবে। আমরা পরে দেখবো, স্ট্রিংটা কমপ্লিট করি, তারপরে আমরা স্ট্রিং এর সাথে আমরা ক্যারেক্টার অ্যারের একটা স্পেশাল একটা স্লাইড ডিফারেন্স দেখবো এরপরে। এখন বললে সেটা বুঝতে পারবি না কনসেপ্টটা, ঠিক আছে? আর এই যে আমরা স্ট্রিংটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ক্যারেক্টার অ্যারে ব্যবহার করছি, জাভাতে স্ট্রিং বলে কিন্তু ডিরেক্ট একটা ডেটা টাইপ আছে, আমরা কিন্তু সেটাকে ডিরেক্টলি ব্যবহার করতে পারি। স্ট্রিং হয়তো এস অফ সাইজ, সাইজও লাগে না, স্ট্রিং এস, স্ট্রিং বলে কিন্তু স্পেশাল ডেটা টাইপ আছে জাভাতে, কিন্তু সিতে আমাকে কিন্তু ওটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে ক্যারেক্টার অ্যারের হেল্প নিতে হয়। তো জাভা তার জন্য অত ফ্লেক্সিবল সি এর থেকে। ওকে, তো সি প্লাস প্লাসও আমাদের স্ট্রিং এর কনসেপ্ট আছে, সিমিলার কনসেপ্ট সি প্লাস প্লাসে, সেম কনসেপ্ট। আমরা যেভাবে এখানে স্ট্রিংটাকে ব্যবহার করছি, যেভাবে আমরা স্ট্রিং দিয়ে কাজ করছি, সবটাই কিন্তু ওখানেও তাই। আবার আমরা স্ট্রিংকে আমরা আবার এরকম ভাবে বলতে পারি যে স্ট্রিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ ক্যারেক্টার। তাই তো, তাই তো, দেখ আমার তো একটাই ডাইমেনশন। String is a collection of string defined as the one dimensional array of character, character a one dimensional array, সেটা তো একটা string terminated by null। ওকে, তো আমরা স্ট্রিংটাকে কোথায় ব্যবহার করতে পারবো না, স্ট্রিংটা বেসিক্যালি আমরা ইউজ করব কি কি কাজ করতে না, টু ম্যানিপুলেট টেক্সট। আমরা তো স্ট্রিং মানে তো টেক্সট, তাহলে আমরা কোনো টেক্সটকে ম্যানিপুলেট করতে আমরা এটাকে ব্যবহার করব। আর টেক্সট মানেই হচ্ছে তো সাচ এজ ওয়ার্ড, সেন্টেন্স, এই ধরনের কিছু টেক্সটকে আমরা ম্যানিপুলেট করতে আমরা কিন্তু স্ট্রিংটা ব্যবহার করব। ওকে, তো তাহলে আমরা স্ট্রিংকে আমরা ডিক্লেয়ার করতে পারলাম, আমরা স্ট্রিং ধরে ডিক্লেয়ার করেছি, ক্যারেক্টার অ্যারে ধরে ডিক্লেয়ার করেছি, সেটা আমরা দেখলাম আমরা। আর স্ট্রিং এর আমরা স্টার্ট করব, এক্সাম্পল পড়বো, আমরা ট্রাভার্সিং পড়বো স্ট্রিং এর, আমরা স্ট্রিং এর লেন্থ বের করব। ওকে, আমরা স্ট্রিং এর রিভার্স করব, আমরা স্ট্রিং এর প্যালিন্ড্রম চেক ট্রাভার্সিং পড়বো স্ট্রিং এর, আমরা স্ট্রিং এর লেন্থ বের করব। ওকে, আমরা স্ট্রিং এর রিভার্স করব, আমরা স্ট্রিং এর প্যালিন্ড্রম চেক করব, একটা স্ট্রিং প্যালিন্ড্রম কিনা, মানে উল্টে দিলে আবার সেটাকে একই হয় কিনা স্ট্রিংটা। এই ধরনের কিছু আমরা কনসেপ্ট আমরা এর পরের দিনে পড়বো স্ট্রিং এর জন্য। তো নেক্সট দিন আমাদের 2 ঘন্টার ক্লাস আছে, আমরা স্ট্রিং প্লাস 2D অ্যারে আমরা নেক্সট দিন পড়বো, 1 ঘন্টা করে আমরা পড়বো, দেন আমরা এটাকে কমপ্লিট করবো ওই দিন। ওকে, তো কোনো কোশ্চেন্স থাকলে আমাকে বল, কোনো কোশ্চেন্স থাকলে আমাকে বল, আজকে কোনো কোশ্চেন্স থাকলে আমাকে বল। স্যার কপিং অ্যারে দিয়ে প্রোগ্রামিং দেখাবেন না? কপিং আইডি আমি তো তোকে বললাম এটা কমপ্লিট করে নিবি প্রোগ্রামিংটা, আমি তো করেই দিলাম অর্ধেকটা বেশি করে দিলাম, তোরা জাস্ট প্রিন্টটা করবি। কপি করার পরে লিস্ট অফ 2 এর কন্টেন্ট গুলোকে প্রিন্ট করবি। ফর i is equal to 0, i less than equals to less than 6, i plus plus, তার ভেতরে printf পার্সেন্টই লিস্ট 2 অফ i, তাহলেই হয়ে যাবে, ওই প্রোগ্রামটাই হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি? কি বললাম হ্যাঁ বুঝতে স্যার। পারলি? আমরা কপিং অ্যারে হ্যাঁ যেটা করেছিলাম, এই যে এই তো করেছি আমরা, তো এখানে কপিং অ্যারে এরপরে জাস্ট তোরা প্রিন্ট করে দিবি লিস্ট অফ 2 অফ আইটাকে, তাহলেই তো কপি অ্যারে হয়ে যাবে। তাহলে তো তো যার মধ্যে কপি করলাম সেই কন্টেন্ট আমরা ডিসপ্লে করতে পারবো। এই প্রোগ্রামটাকে আমি কমপ্লিট করছি, দেখ আমার তো প্রোগ্রামটা করাই আছে অর্ধেকটা, এটাকে আমি কমপ্লিট করছি। দেখ আমার ডিক্লারেশন হয়েছে, ডিক্লারেশন হওয়ার পর কপিও হয়ে গেছে, আমি এবার জাস্ট ডিসপ্লে করবো আর এই ফরম্যাটিংটা লিখবো প্রোগ্রামিং এর, তাহলেই কমপ্লিট। হেডার ফাইল ডিক্লারেশন, ভয়েড মেন, ভেরিয়েবল ডিক্লারেশন আমি কপি করে ফেললাম, এবার আমি ডিসপ্লে করব এর পাশে, এখানে তো স্পেস নেই, পাশে ডিসপ্লে করব। ফর i is equal to 0, i less than 6, i plus plus, তার ভেতরে আমরা ডিসপ্লে করব printf %d /n যোগ করে নিলাম, তো লাইন বাই লাইন দেখায়। এখানে কি দিকে কাকে ডিসপ্লে করব, লিস্ট 2 অফ i, লিস্ট 2 স্পেস নেই, তার পাশে লিখছি লিস্ট 2 অফ থার্ড ব্র্যাকেট।
ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এরকম ভাবে আমরা প্রোগ্রামিংটাও করতে পারবো একই জন্য। ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন থাকলে আমাকে বল, তা না না হলে তারপর আমরা ক্লাস শেষ করবো আজকে। না স্যার, ঠিক আছে স্যার। না স্যার, ঠিক আছে। স্যার তাহলে লিভ করব? হ্যাঁ হ্যাঁ, তাহলে লিভ করে যা, লিভ করে যা, হয়ে গেছে, তাহলে লিভ করে যা। শুভদীপ অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিস, জানি না পাঠিয়েছিস কিনা তুই। স্যার বলছিলাম আগের দিনে স্যার ওয়েবিনারের সার্টিফিকেটটা কি হবে? কোন আগের দিনের? একটা পেয়েছিস প্রথমে তো? একটা ফার্স্ট একটা প্রথমে পেয়েছি। তো পাসনি? না স্যার, হ্যাঁ স্যার, প্রথম একটা পাইনি। হ্যাঁ, স্যার প্রথম একবার পাইনি। প্রথমটা পাইনি। হ্যাঁ স্যার, ওটা পাইনি। প্রথমেরটা যে কোম্পানি করিয়েছে সেই কোম্পানি থেকে সার্টিফিকেটটা আসবে, ঠিক আছে? সেই সার্টিফিকেট থেকে সেই কোম্পানি থেকে সার্টিফিকেটটা আসবে, একটু সময় লাগবে, একটু টাইম দে, ঠিক আছে? একটু টাইম দে, আচ্ছা স্যার। সার্টিফিকেট পেয়ে যাবি, ঠিক আছে? আর ডিপার্টমেন্টাল যে ওয়েবিনিয়ার গুলো জেনারেলি সেই ডিপার্টমেন্টাল ওয়েবিনিয়ারে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, কিন্তু তাও আমরা এটা এটা দিচ্ছি এবার থেকে, কারণ এই এই ওয়েবিনিয়ারটা যদি সাপোজ ধরেন যদি কলেজে হতো তাহলে তো ওটা তখন তো সেমিনার হতো, অফলাইন সেমিনার হতো। তো অফলাইন সেমিনার কিন্তু ডিপার্টমেন্টাল সেমিনার, সেখানে কিন্তু সার্টিফিকেট দেওয়া দেয় না, মানে দিই না আমরা, আজ পর্যন্ত কোনোদিন দিইনি সার্টিফিকেট। তো এবার থেকে ওয়েবিনিয়ার বলে সার্টিফিকেট আমরা এবার থেকে নতুন করে ইস্যু করছি, ওকে? তো ডিপার্টমেন্টাল যেগুলো হবে সেগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবি, আর ওটা কোম্পানি প্রোভাইড করবে, ওটা কোম্পানি থেকে পাবি, এটা একটু সময় লাগবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চল চল লিভ কর সবাই আস্তে আস্তে। আমাকে শুভদীপ অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিস। হ্যাঁ স্যার, ওই গ্রুপটাতে পাঠিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, গ্রুপটা পাঠিয়ে দিস, 44 জন ছিল, ওকে? 44 জন ছিল, একটু গ্রুপটাতে পাঠিয়ে দিস। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার একটা কোয়ারি ছিল স্যার, বলছি আমাদের এই স্পেশাল অ্যাসেসমেন্টের যে নোটিশটা এসেছে না স্যার, ওটার মানেটা ঠিক মানে ক্লিয়ার হচ্ছে না, মানে ওটা আমাদেরকে কিছু করতে হবে? না তোদের নয় ওটা, মোস্ট আমি যতদূর জানি তোদের নয় ওটা, ওটা যারা ফাইনাল ইয়ারে যারা এক্সাম দিয়েছে তাদের জন্য। আচ্ছা আচ্ছা, ওটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে। তোদের হয়তো পরে হয়তো যখন ওই সেমিস্টার হবে তার সাথে তোদের ওটা অ্যাজ এ ক্যাজুয়াল তোদের কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার Casual একবারই হিসেবে দেখলাম পরীক্ষা। হয়ে গেছে, আবার স্পেশাল একটা, হ্যাঁ ওটাই বুঝতে পারছিলাম। হ্যাঁ, এটা তো যারা 6 সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছে অনেকে তো ধরুন তাদের সাপ্লি আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তো তাদেরকে কমপ্লিট করানোর জন্য এটা একটা আবার একটা ড্রাইভ করছে নতুন করে, আচ্ছা ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে, চল। হুম।